প্রিয় দর্শক, প্রিয় উম, দর্শক, আপনাদের আহ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের সপ্তম লাইভ আলোচনায় সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের টেকনিক্যাল কারণে আহ, দেরি করে ফেলেছি, এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ, এবং আমাদের সাথে আরো একজন অগ্রাতা সৌরভ, প্রভাষক, এমসি কলেজ সিলেট, তিনিও সমাজবিজ্ঞানের। তো আমাদের আজকের মূল আলোচনা বিষয় হলো হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা, আমাদের দায়বদ্ধতা এবং করণীয়। এই শীর্ষক আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, তারা আপনাদের যার যার জায়গা থেকে অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যাতে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সবাই অংশগ্রহণ করতে পারে এবং কোনো একটা শিক্ষণীয় বিষয় তারা গ্রহণ করতে পারে। এ বিষয়ে সবাইকে সুযোগ করে দিবেন। তো আমি আজকের দুজন অতিথিকে আজকের আমাদের লাইভ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সবাইকে অভিনন্দন। সোহাগ ভাই, আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো যান্ত্রিক না কোনো আহ, আমাদের শব্দগত কোনো সমস্যা আছে? আসলে কি সমস্যা হবে না, সামান্য একটু হয়েছিল মাঝখানে, এখন শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের প্রিয় দর্শক, আজকে আমাদের দুজন সম্মানিত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের স্বনামধন্য সেই বাংলাদেশের এমসি কলেজের একজন শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা বেশি একটা কথা বাড়াবো না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো আপনারা সবাই জানেন যে আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু কি। তো আমি যে প্রশ্নগুলো করব সেগুলো বিশেষ করে আমাদের আহ, বর্তমান সময়ের যারা শিক্ষা বিষয়ক তথা সামাজিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে থাকেন বা সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে থাকেন, তাদেরই একটি বিষয়। এবং আমাদের সামাজিক একেবারে রুট লেভেলের, একেবারে সর্বস্তরের একটি বিষয়। সেখান থেকে আমি প্রশ্ন করব, এবং আশা করি যে আমাদের যে দুজন অতিথি আছেন, তারা অবশ্যই আমাদের আহ, যুক্তিযুক্ত, দুজনই যেভাবে পারে যে জায়গা থেকে যে প্রশ্নের উত্তর সে সেভাবেই প্রশ্নগুলো উত্তর করবে। আমি স্পেসিফিক একজনকে বলবো না, আহ, আহ, দুজনই যে জায়গা থেকে উত্তর দেওয়া সম্ভব সেভাবেই দেবে। তো আমরা আমাদের আলোচনার একেবারে প্রথম যে আলোচনাটা দিয়ে আমরা শুরু করতে পারি, সেখানে হলো হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা। এই তিনটি বিষয় আপনারা কিভাবে সবাইকে মানে আলোচনার বিষয়টা উপস্থাপন করবেন? তো প্রথম আমাদের সোহাগ স্যার আজকে আমাদের উত্তর পর্ব শুরু করবেন। তারপর আমাদের অগ্রাতা ম্যাডাম তিনি এর সাথে সাথে প্রাসঙ্গিক উত্তরগুলো দিয়ে যাবেন। ধন্যবাদ কাজী নজরুল ইসলাম পারভেজ। আসলে আমাদের টাইটেলও কিন্তু সেখানে হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা, সেই প্রেক্ষাপটে এখানে বিষয়টা হলো আমরা আসলে আলোচনা করব এখানে দায়বদ্ধতা কেমন আর আমাদের আসলে করণীয়টা কি। আমরা যদি প্রথমে বলি যে হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা তিনটেই কিন্তু আসলে সামাজিক সমস্যা, তিনটেই আমাদের সামাজিক সমস্যা। কিন্তু সেই তিনটেই কিন্তু আবার
আসলে প্রথম যে হতাশাটা যে আমি যে বলি, সে হতাশাটা কিন্তু এখানে আমাদের কি মাদকাসক্তি এবং আত্মহত্যা দুইটা বিষয় কিন্তু হতাশার সাথে সম্পর্কিত ব্যাপার। আমি যদি বলি হতাশার কথা, স্পেশালি আমরা যখন মাদকাসক্তির উপরে যে বিভিন্ন স্টাডি গুলো আমরা দেখে থাকি, বিভিন্ন গবেষণা কর্মগুলো দেখে থাকি, বিভিন্ন যে আর্টিকেলস গুলো আমরা যখন আহ, দেখি, সেখানে এই মাদকাসক্তির মূলে কোনো না কোনো একটা পর্যায় থেকে কিন্তু হতাশার ব্যাপারটা কিন্তু চলে আসে। এবং এখনো যে প্রেজেন্ট ট্রেন্ডে আসলে আমাদের এখানে যে মাদকাসক্তির বিষয়টা নিয়ে আমরা যখন কথা বলি, প্রথমত অনেকগুলো কারণ আসলে আমরা মাদকাসক্তি নিয়ে কিন্তু কথা বলবো আহ, পরবর্তীতে আমরা সেখানে কোনো কোনো অবস্থা দেখা যাচ্ছে যে অনেক যুবক এবং বা যুবতী, ছাত্র ছাত্রী, হ্যাঁ, বিশেষ করে এবং যে কোনো বয়সে যারা মাদকাসক্ত হচ্ছেন, তাদের কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো হতাশা। সে হতাশা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। হতে পারে যে প্র্যাকটিক্যাল লাইফে তারা অনেক কিছু অ্যাচিভ করতে হতে সমর্থ হচ্ছে না। আমি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে তুমি সে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো না কোনো ভাবে সে আসলে এডিক্টেড, বা তার গ্রাউন্ডটুকু আমরা দেখলাম, হিস্ট্রিটা ঘেটে আমরা দেখি যে আসলে কোন এডিক্টেড একটা পথ, যেটা আমাদের জন্য খুবই ব্যথাদায়ক, একটা পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য। কোনো না কোনো ভাবে সে বলবে আমি আসলে হতাশ ছিলাম। হতাশাটা কি? একদম সে বলবে যে আমি অনেকগুলো কারণে আমি হতাশ। কারণ প্রথমত হতাশ, আমি আমার অ্যাচিভমেন্টটুকু আমি ঠিক মতো পাইনি। যেমন হতে পারে যে হ্যাঁ, আমার যেভাবে লক্ষ্যটা ছিল সেভাবে কিন্তু আমার অ্যাচিভমেন্ট হয়নি। হয়তো আমি ভালো রেজাল্ট করতে পারিনি, আমার অনেক ড্রপ চলে এসেছে। আমি কি করে সেগুলো এক্সিকিউট করব, কিভাবে আমি ডিগ্রি কমপ্লিট করার জন্য সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করব, আমি সেই সদুত্তর পাচ্ছি না। সো একদিন নয়, এইভাবে কন্টিনিউয়াস অনেকগুলো হতাশা থেকে কিন্তু আজকে আমি এই অন্ধকার জগতে চলে আসি। এটা কিন্তু আসলে আমি যখন আমার প্র্যাকটিক্যাল এরিয়াতে আমি যখন কাজ করি, আমি যখন মাদকাসক্তি নিয়ে আসলে যখন আমি থিসিস করি, কাজ করি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাছে যখন আমি সেই কোশ্চেনটা রাইজ করি যে আপনার এই আজকের এই অবস্থার জন্য অনেকগুলো কারণ আমরা পেয়েছি, হতাশার ব্যাখ্যাটা আমি দেখি যখন স্টুডেন্ট যখন আমাকে, সে রানিং স্টুডেন্ট, এমন আছে রানিং স্টুডেন্ট, সে যখন বলে যে হ্যাঁ, আমার এই অবস্থার জন্য স্যার হতাশটা কিন্তু দায়ী। হতাশার অনেক কারণে হতে পারে। যারা একটু ওকে, যে ছাত্রত্বের বাইরে গিয়ে আমি যাদেরকে কাউন্ট করব, আর একটু আপার লেভেলে কাউন্ট করব, তাদের হতাশা অন্য কিছু হতে পারে। হতে পারে হয়তো প্র্যাকটিক্যাল জীবনে এসে তিনি আসলে যেভাবে ওনার লাইফস্টাইলটাকে চেয়েছেন সেভাবে তিনি পাচ্ছেন না, সেজন্যই হতাশ। আহ, এবং সেজন্য তিনি হতাশাগ্রস্ত। তো আমরা যদি প্রথমে কথা বলি যে এখানে একজন ব্যক্তির যে এখানে মাদকাসক্তির মতো এমন একটা সিচুয়েশন, যেটা আমাদের আসলে জন্য, আমাদের সোসাইটির জন্য খুব হার্মফুল একটা ম্যাটার কিন্তু, এবং একটা ভালনারেবল ইস্যু কিন্তু, এটা একদম ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম। সেটার জন্য কিন্তু আমাদের হতাশাটা কিন্তু বিশেষভাবে সম্পর্কিত ব্যাপার। আমি আগে বলেছি হতাশা কিন্তু স্টেজ বাই স্টেজ কিন্তু অনেক রকম হতে পারে। আমাকে যদি কেউ বলে যে এখন আপনার কি হতাশা আছে, আমি বলতে পারি যে হ্যাঁ, আমারও কোনো হতাশা থাকতে পারে। হতে পারে যে সে আমার জায়গা থেকে হয়তো আমি একজন হতাশার কথা বলবো, আমি একজন হতাশার কথা বলবো, ওকে, দ্যাটস ওকে, হয়তোবা আমি আমার প্র্যাকটিক্যাল এরিয়াতে, প্র্যাকটিক্যাল সোহাগ এরিয়াতে স্যারকে আমি আমার ধন্যবাদ। কনভেনশনাল লাইফে আছি। আমি শেষ করছি, পরবর্তীতে যে বিষয়টা, এটা হতাশা। প্রত্যেকটা মানুষের একটা হতাশা থাকে। আমরা কেউ কনভেনশনাল লাইফ থেকে হতাশা আছি, কেউ আবার একটা বিপর্যস্ত অবস্থা হতাশায় থাকে। আবার যদি আমি বলি যে এখানে যে আত্মহত্যা, আত্মহত্যার যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমরা যদি কারেন্ট সময়গুলোতে আমাদের বিভিন্ন পত্র পত্রিকার বিষয়গুলো আমরা দেখি, এবং আত্মহত্যার অনেকগুলো বিষম ঘটনাগুলো আমরা দেখি, কোনো না কোনো কেস থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সে আত্মহত্যার মূল্য কিন্তু তাদের হতাশাটা সম্পর্কিত। অতএব তিনটাই কিন্তু আমাদের জন্য সামাজিক সমস্যা। এবং দেখা যাচ্ছে যে স্পেশালি হতাশার জন্যই কিন্তু আমাদের সোসাইটিতে মাদকাসক্তির যে সমস্যাটা প্রকট হচ্ছে, তাদের মধ্যে হতাশার জন্য কিন্তু সুইসাইডাল যে ম্যাটার গুলো আমাদের ঘটছে সেই বিষয়টা সম্পর্কিত ব্যাপার। আমি সেভাবে এটাকে দেখছি। পারভেজ। আচ্ছা, ধন্যবাদ সোহাগ স্যারকে। তো এবার আমরা অগ্রাতা সৌরভ ম্যাডামের কাছে তিনটি বিষয়, হতাশা এবং আত্মহত্যা, এই তিনটি বিষয় একটি আর একটির সাথে সম্পর্কিত। তো আমরা এই ভিন্ন ভিন্ন ভাবে তিনটি টার্ম আমরা জানতে চাইবো অগ্রতা ম্যাডামের কাছে। ধন্যবাদ কাজী নজরুল ইসলাম আহ, ধন্যবাদ মোহাম্মদ মনিরুজ্জামান খান স্যারকে, স্যারের অত্যন্ত
বিরুদ্ধ মতামত ছিল। আজকের প্রসঙ্গে আমরা চলে যাই। হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা। হতাশা শাব্দিক অর্থে আমরা যদি দেখি, হতাশা বলতে আমরা একটা মানসিক স্টেট বুঝি, একজন মানুষের মানসিক একটা অবস্থা বুঝি, যে অবস্থা তাকে মূলত বিচ্ছিন্ন করে দেয় তার পরিপার্শ্ব থেকে। সেই পরিপার্শ্ব হতে পারে সমাজ, হতে পারে তার পরিবার, হতে পারে সে যে সাংস্কৃতিক আবহে আছে সেই সাংস্কৃতিক আবহ। হতাশা এবং মাদকাসক্তির আমরা অত্যন্ত ক্রুডলি এবং অনেক ক্ষেত্রে কনক্রিটলি, মানে অর্থাৎ আমরা অপরিশোধিত কিংবা একদম বাস্তবিক পক্ষে উভয়ভাবেই বলতে পারি এই জিনিসটার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে। অধিকাংশ ক্ষেত্রে, যেমনটি মনিরুজ্জামান খান স্যার বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে মাদকাসক্তির কারণ হিসেবে আমরা হতাশাকে দেখতে পাই। এই মাদকাসক্তি তাকে আরো হতাশার দিকে নিয়ে যায়। এই সম্পর্কটি কিন্তু ভাইস ভার্সা, অনেকটা ক্যাট এন্ড মাউস গেমের মতো। হ্যাঁ, একটা সময় ইঁদুর বেড়াল হয়ে যায়, হ্যাঁ, আর বেড়াল ইঁদুরে পরিণত হয়। তো এই ব্যাপারটা আসে, হতাশার জন্য সে মাদকাসক্ত হয় এবং তার মাদকাসক্তি তাকে আরো হতাশাগ্রস্ত করে তোলে, কারণ সে সামাজিকভাবে হেয় হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মাদকাসক্তির জন্য। এখন চলে আসে আত্মহত্যায়। এই উভয় বিষয়, হতাশা এবং মাদকাসক্তি, এই উভয় বিষয় আলাদাভাবে এবং সম্মিলিতভাবে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে। তো আমাদের টপিকে যে বিষয়টা আছে, আমাদের দায়বদ্ধতা এবং করণ, হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা, এক্ষেত্রে সমাজের সদস্য হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে যায়, পরিবারের সদস্য হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে যায়। যে মাদকাসক্ত ব্যক্তি, তার কিন্তু পরিবার আছে, কোনো না কোনো পরিবারের, আমাদের মতোই হয়তো আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো সন্তান। তো এই জায়গায় একটা দায়িত্ব থাকে শিক্ষক হিসাবে, মানে প্রত্যেকে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় থেকে আমাদের দায়বদ্ধতা কিন্তু আমরা এড়াতে পারি না। করণীয়, করণীয় প্রসঙ্গে নিশ্চয়ই শেষের দিকে আলোচনা হবে, আমি করে নিচ্ছি, অত্যন্ত সংক্ষেপে বলে নিবে। আসলে আমরা এই ব্যাপারে যেমনটি এবছরের যে আছে, এবছরের আত্মহত্যা প্রতিরোধ দিবস 2020-এর যে প্রতিবাদ, সেটা হচ্ছে ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড। তো এই তিনটেই আসলে আমি এটা বলছি, যদিও এটা আত্মহত্যা প্রতিরোধ দিবসের 10 সেপ্টেম্বর 2020 তার প্রতিবাদ, কিন্তু এই উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু আসলে এটাই করতে হবে। হ্যাঁ, তো এটুকুই আমি বলছি, এই তিনটি বিষয়ের ইন্টার রিলেশন এবং পারস্পরিক যে সম্পর্ক, সেটা আপনাকে আমি উপহার করছি। আচ্ছা, ধন্যবাদ অগ্রত সৌরভ ম্যাডামকে। তো আমার একটি প্রশ্ন এই মুহূর্তে, একটি প্রশ্ন জেগেছে, তা হলো যে হতাশা থেকে মাদকাসক্তি এবং মাদকাসক্তি থেকে আত্মহত্যা, মাদকাসক্তি থেকে হতাশায় বিষয়টি জড়িত এবং হতাশার সাথে সরাসরি আমাদের আত্মহত্যা বিষয়টিও জড়িত। হতাশার মাধ্যমে সরাসরি আত্মহত্যায় যেতে পারে, এরকম একটি ঘটনা ঘটতে পারে, এবং হতাশা থেকে মাদকাসক্তি পরবর্তীতে হয়তো আত্মহত্যার মতো একটি ঘটনা ঘটতে পারে। তো আমি এই মুহূর্তে মনিরুজ্জামান সোহাগ স্যারের কাছে জানতে চাই যে হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজকে। তো তারপরও এর সাথে সম্পর্কিত অন্যান্য কোনো বিষয় এর সাথে জড়িত কিনা, হতাশার সাথে অন্য কোনো বিষয়, সামাজিক কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা, বা মাদকাসক্তি থেকে অন্য কোনো সামাজিক সমস্যা তৈরি হতে পারে কিনা? হতে পারে, হতে পারে। যে বিষয়টা আমি বলছি যে হতাশা থেকে যেমনি, হতাশা একটা ইন্ডিকেটর যদি আমরা ধরি, হতাশা থেকে যেমনি আমাদের সোসাইটিতে, আমি প্রথমেই বলেছি যে মাদকাসক্ত মাদকাসক্ত যারা আছে তাদেরকে যদি আমরা তাদের লাইফ স্টোরিটা যদি আমরা একটু ঘাঁটি বা রিভিউ করি,
বা আমরা বিভিন্ন গবেষণা কর্মে আমরা আসলে দেখতে পাই সেটা, বা আমরাও যদি কাজ করে দেখা যাচ্ছে যে হ্যাঁ জিজ্ঞেস করে ইন্টারভিউ নেই, তারা বলবে যে হ্যাঁ আমাদের এই মাদকাসক্তির মূলে কিন্তু হতাশাটা কিন্তু একটা বিশেষ বিশেষ বিষয় ম্যাটার হিসেবে কাজ করেছে। এবং দেখা যাচ্ছে যে এই যে মাদকাসক্তি সেটার সাথে কিন্তু একটা সোশ্যাল প্রবলেম কিন্তু সম্পর্কিত ব্যাপার, সেটা হলো জুভেনাইল ডেলিনকুয়েন্সি, কিশোর অপরাধ। কারণ আমরা যখন বিভিন্ন স্টাডি গুলো দেখতে পাই যে এই যে মাদকাসক্ত যাদের কথা বলছি, এরা কিন্তু অনেকটা কিন্তু অল্প বয়স থেকে কিন্তু তাদের এই মাদকাসক্তের যে অবস্থাটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিভিন্ন স্টাডি থেকে দেখা যায় যে 15 বছরের যারা, তারাও কিন্তু আসলে এক ধরনের কিশোর, তাদেরকে জুভেনাইল হিসেবে আমরা কিন্তু আখ্যায়িত করে থাকি। তাদেরকে সেই পর্যায়ে কিন্তু দেখি তারা কিন্তু এখনো শিশু স্টেজটা কিন্তু পার হয়ে যায়নি, যেহেতু তাদের বয়স কিন্তু 18 হয়নি, 15 তারও একটু নিচের বয়সটা। তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে আমাদের সোসাইটির অনেকগুলো ফ্যাক্টরের জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে মাদকাসক্ত হচ্ছে। এবং এই যে মাদকাসক্ত হচ্ছে যুবকদের মধ্যে, এই থেকে এই বিষয়টাকে বেস করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। স্পেশালি আমি যখন 3rd ইয়ার 2nd সেমিস্টারে কাজ করি জুভেনাইল ডেলিনকুয়েন্সির উপরে, তখন আমার রিসার্চ ফিল্ড, আমি যাদের উপর ডাটা কালেকশন করতে গিয়েছিলাম, এটা একটা বিশেষ করে কিশোর উন্নয়ন কেন্দ্রে, একটা সময় সেটা কিশোর সংশোধনী কেন্দ্র ছিল টঙ্গীতে, সেখানে আমার ফিল্ডটা সেখানে ছিল, যাদেরকে যেখানে আমি তাদের উপর স্টাডি করেছিলাম। তারা আসলে অনেকেই বলেছে যে হ্যাঁ আজকে আমাকে আপনারা কিশোর অপরাধ বলছেন, যে এই যে আমি একটা কিশোর অপরাধী হিসেবে সাব্যস্ত হচ্ছি, আমারও কিন্তু একটা সময় কিন্তু একটা পার্ট ছিল যে আমি একদম ড্রাগ এডিক্টেড ছিলাম, আমি কিন্তু ড্রাগ এডিক্টেড ছিলাম। তার এই যে দুইটা বিষয় কিন্তু অলরেডি বলে ফেলেছে, যে একদিকে হলো সে জুভেনাইল ডেলিনকুয়েন্ট, কিশোর অপরাধী, সেকেন্ড নিজ কি আবার বলা হচ্ছে মাদকাসক্ত একটা সময় ছিল। তার আগে কথাটা যদি আমি বলি, আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে তার মূলে কি তোমার জীবনে কোনো হতাশার কিছু কাজ করেছে, যে হ্যাঁ সেখানে অনেক ধরনের আমার হতাশা কিন্তু আমার মধ্যে ছিল। যাই হোক, আমাদের বিষয়টা হলো যে এখানে কিন্তু হতাশা কি সম্পর্কিত একটা বিষয় হয়ে আসছে মাদকাসক্তির সাথে, কিন্তু ওই যে কিশোর অপরাধী যে কথাটা বলছি, কারণ আমার স্টাডিতে কিন্তু উঠে আসছিল, এবং আমি নিজে যখন অনেক ধরনের স্টাডি রিভিউ করেছি সেখানে দেখতে পেলাম যে হ্যাঁ এখানে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের কিশোর অপরাধ কিন্তু সংগঠিত হচ্ছে এই মাদকটাকে, এই মাদকাসক্তির বিষয়টাকে কিন্তু বেস করে। মাদকের অর্থ যখন তাদের কাছে পর্যাপ্ত থাকতো না, তাদের পরিবার থেকে তাদের যখন সেই সাপোর্টটুকু দেওয়া হতো না, তখন তারা চুরি, ডাকাতি, ছিনতাই, ইভেন আমার সাথে এমনও বলেছে যে সংঘবদ্ধভাবে অনেক বড় ধরনের অকারেন্সের সাথে তারা সম্পর্কিত ছিল। এবং একটা এরিয়া থেকে আমি একজনকে আমি এভাবেও পাই যে সংঘবদ্ধভাবে খুনের কর্মকাণ্ড কিন্তু সে সম্পর্কিত ছিল। হ্যাঁ, সেই সময় আমি কথা বলছি, আমি মনে করি যেটা যে সেই সময়ের কথা, আমি যখন সেই ফিল্ডে কাজ করি, বর্তমান সমাজ প্রেক্ষাপটে, আমাদের সোসাইটাল প্রেক্ষাপটে, যখন হাই ডিভাইস টেকনোলজিক্যাল যে আমাদের যে ডেভেলপমেন্ট বা টেকনোলজির একটা উৎকর্ষতা, সেই সোসাইটাল অনেক চেঞ্জ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে। সামাজিক এবং পারিবারিক আর আমাদের অনেকগুলো কাঠামোতে কিন্তু পরিবর্তন এসেছে। অতএব আমাদের সামাজিক পরিক্রমা, আমি বলতে পারি যে হ্যাঁ এখনো কিন্তু সেই বিষয়টা কিন্তু রিমেইন করছে, এখনো কিন্তু হ্যাঁ এই যে সেই বিষয়টাকে, মাদকাসক্তিটাকে আমি যদি বেস করে বলি, আসলে জুভেনাইলটাই কিন্তু বিভিন্ন ধরনের ডেলিনকুয়েন্ট হচ্ছে সেই থেকে। এবং আমরা যদি দেখি যে কিশোরদের মধ্যে যে আমরা অনেক সময় দেখি যে কিশোরদের মধ্যে গ্যাং থেকে শুরু করে তাদের মাধ্যমে যে এখানে যে সংঘবদ্ধভাবে কোন একটা এরিয়াতে তাদের হোল্ডিং যে একটা অ্যাটিটিউড, যে এই জায়গাটাতে আসলে আমাদের একটা আধিপত্য থাকবে, এই জায়গাটাতে আমাদের একটা কি আমাদের নিজস্ব একটা নোশন বা বলয়ের একটা প্রেক্ষাপট কাজ করবে। আমি যদি সেই এটা কিন্তু আমাদের একটা সামাজিক সমস্যা বর্তমানে, কিন্তু সেই বিষয়টাতে আনি, আমরা যদি তাদের প্রেক্ষাপটটা দেখি, এখানেও কিন্তু সামহাও কোনো না কোনো ভাবে একটা কিন্তু হতাশা কিন্তু বা কাজ করে, বা এখানে কিন্তু একটা দ্বান্দ্বিক বিষয় কিন্তু কাজ করে অন্যভাবে। আমি যদি দ্বান্দ্বিক বিষয়টা বলি যে হ্যাঁ আমরা আমাদের এই জায়গাটাতে আমরা এখানে প্রমিনেন্ট থাকবো, সে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমরা কিন্তু এখানে বিভিন্ন চ্যানেলগুলোতে যে অনুষ্ঠানগুলো বিভিন্ন সময় দেখি, ইনভেস্টিগেশন অনুষ্ঠানগুলো দেখি, আমরা বিভিন্ন ধরনের কখনো যদি নিউজগুলো দেখি, বিষয়গুলো আমাদের চোখের সামনে আসে। কিন্তু আমি একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা থেকে আমি যদি যাই, সেই বিষয়গুলো যদি আমাদের সাথে সরাসরি প্রকাশ ফুটেও না উঠে, আমরা যদি অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো একটা হতাশার ব্যাপারটা এখানে কাজ করে।
এটা ইনডিরেক্টলি হলে সেটা কাজ করে। আবার আমি যদি বলি যে সে তাদের মধ্যকার যখন একটা নোশন ডেভেলপ করে যে এই জায়গাটাতে আমাদের একটা হোল্ডিং ম্যাটার আছে, আমাদের একটা প্রভাব থাকতে পারে। অর্থাৎ আমরা এখানে আমাদের একটা বলয়টাকে আমরা বিশেষ করে আমরা দেখবো, তাদের মধ্যে কিন্তু একটা মেন্টাল টেন্স কাজ করবে এখানে। সেটা সেটার পরোক্ষ কিন্তু একটা ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু থাকে, টেনশন কিন্তু থাকে তাদের মধ্যে। সেই বিষয়টা কাজ করে কি, একটা টেনশন কাজ করে কি, যে এই জায়গাটাতে আমাদের একটা সমুন্নত থাকতে হবে। আসলে আমি বলবো যেটা সেই বিষয়গুলোর বিয়ান্ডে কিন্তু আসলে হতাশার বিষয়টা কোনো না কোনো কিন্তু সম্পর্কিত ব্যাপার। এবং জুভেনাইল ডেলিনকুয়েন্ট যারা যারা আসলে তারা কিন্তু আসলে মাদকাসক্ত গ্রাউন্ডে আমি বলেছি যে সেখানে আমি যখন দেখতে পাই সেখানে দেখা যাচ্ছে অনেক জুভেনাইল ডেলিনকুয়েন্ট কিন্তু তারা কিন্তু বলছে যে আমরা মাদকাসক্তের অবস্থা থেকে কিন্তু আজকের এই পর্যায়ে আমাদের এটা কিন্তু একটা জীবনের কিন্তু একটা পর্ব। এবং তার আগে যে আমি কথাটা বলি, আমার জীবনে কিন্তু অনেক হতাশা কিন্তু বিরাজ করেছে। আজকের এই অবস্থার জন্য হতাশা কিন্তু আমার এখানে কাজ করছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের বিশেষ করে অনেক ধরনের কিন্তু অনেকভাবে সম্পর্কিত ব্যাপার। কিছু কথা সংযুক্ত করতে চাই। তার সাথে আমি বলতে চাই যে হতাশার মাধ্যমে যে মাদকাসক্তি এবং সেখান থেকে যে আত্মহত্যা, এই বিষয় থেকেই আমরা একের পর এক আমাদের আলোচনায় আমরা যাব। তো আমরা আপনার আলোচনার মাধ্যমে যে বিষয়টা বুঝতে পারলাম, সেখানে আপনি জুভেনাইল ডিলিনকুয়েন্সি, যেটা কিশোর অপরাধের যে বিষয়টা, সেটা আপনি সামনে নিয়ে এসেছেন। তো আমি আহ, আমি অগ্রতা সৌরভ ম্যাডামের কাছে আমি জানতে চাইবো। তিনি অবশ্য আমাদের সংযোগ থেকে একটু বিচ্ছিন্ন আছে। তো প্রিয় দর্শক, আমি এর পূর্বে আমাদের শিক্ষা ও সাহিত্য চিত্রকল্প বিষয়ে আমি দু একটি সংক্ষেপে কথা বলতে চাই। সেটা হলো, শিক্ষা ও সাহিত্য চিত্রকল্প একটি আহ, শিক্ষা এবং সাহিত্য সংশ্লিষ্ট দুটি ধারা নিয়ে আমরা আমাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি। এখানে আপনারা লেখা পাঠানোর জন্য সবসময় আমাদের দুটি গ্রুপ রয়েছে। আহ, তা হলো শিক্ষা ও সাহিত্য চিত্রকল্প নামে একটি আমাদের আলাদা গ্রুপ, এবং শিক্ষা ও সাহিত্য আহ, চিত্রকল্প লেখক ফোরাম, যারা আমাদের এখানে বিভিন্নভাবে লেখা দিয়ে যারা বিভিন্নভাবে আমাদের এই শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পকে রিচ করছেন, তাদের জন্য শিক্ষা ও সাহিত্য চিত্রকল্প লেখক ফোরাম নামে একটি গ্রুপ আছে। এবং যারা অনেক বড় লেখা, যারা অনেক বেশি শব্দের লেখা পাঠায়, তাদেরকে অবশ্যই আমরা ইমেইলে লেখা পাঠাতে বলি। আমাদের নিজস্ব একটি ইমেল রয়েছে। আপনাদের লেখা গুলো পাঠানোর পরে আমরা সেগুলো দেখে, যদি বা দেশের সাথে আহ, আহ, সব মানসম্পন্ন এবং দেশের সাথে কোনো সাংঘর্ষিক না হয়, তাহলে আমরা সেই লেখাগুলো আমরা শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পে পাবলিশ করি। তা অবশ্যই আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, www.sscobd.com। এখানে অবশ্যই আমরা আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেব। আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখতে পাবেন যে আমাদের কোন কোন মেনুতে কোন কোন বিষয়ের উপর লেখা পাঠানো যায়। এর সাথে আমাদের সামাজিক প্রেক্ষাপটের যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে সে সম্পর্কে আপনারা কলাম, প্রবন্ধ, যে কোনো টাইপের লেখা আপনারা পাঠাতে পারেন। তবে অবশ্যই সেটি রাষ্ট্রের সাথে কোনোভাবে সাংঘর্ষিক হতে পারবে না, এবং কোন রকম উস্কানি থাকতে পারবে না। যেটা দিয়ে শুধু শিক্ষণীয় একটা ব্যাপার এবং পজিটিভ কোনো একটা বিষয় সংশ্লিষ্ট থাকবে, সেই লেখাগুলোই আপনারা এখানে পাঠাতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদের আমি বিশেষ করে আজকের আমাদের সপ্তম লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে একটি আহ্বান করব যে আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই আপনাদের ওই আজকের অনুষ্ঠানটি শেয়ার করে দিন, এবং আপনার প্রিয় লোকজন যারা রয়েছে তাদেরকে ইনভাইট করুন, যারা যাতে আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই তারা শুনতে পারে, এই সুযোগটা করে দিন। তো আমাদের অগ্রতা সৌরভ ম্যাডাম খুব সম্ভবত আমাদের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন আছেন। তো এই মুহূর্তে আমি সোহাগ স্যারের কাছে জানতে চাই যে আহ, যে কিশোর অপরাধের যে কথাটি আপনি বললেন, সেখানে তো শখের কোনো একটা বিষয় আমার মনে হয় যে জড়িত থাকতে পারে। কারণ একটা কিশোর, সে তো আহ, আহ, দেখা যায় যে হতাশা তার ভিতরে কাজ করে না। অনেকেই মাদকাসক্তি হচ্ছে শখের কোনো একটা জায়গা থেকে। হ্যাঁ, তো এই বিষয়টি যদি আপনি একটু সংক্ষেপে, একেবারে সংক্ষেপে বলেন যে হতাশা এর সাথে প্রধানত জড়িত কিনা।
মাদকাসক্তির ক্ষেত্রে? সরি, আবার একটু মাদকাসক্তি, আবার একটু কাইন্ডলি রিপিট। আচ্ছা, মাদকাসক্তির সাথে যারা কিশোর, তারা যে মাদকাসক্তিতে যে আসক্ত হচ্ছে, মাদকে যে আসক্ত হচ্ছে, সেইটার পিছনে শখের কোনো বিষয় কাজ করে কিনা? যে দেখা যায় যে তার বন্ধু বান্ধব একজন মাদকাসক্ত, তার সাথে সে দেখে দেখে মানে অনুপ্রাণিত হয়, সেখানে তার কোনো হতাশার কোনো যে পারিবারিক কোনো হতাশা কাজ করে না, সেই তো বিষয়টা সংযুক্ত। হতাশার বিষয়টা অবশ্যই কাজ করে, ইটস এ সোশ্যাল প্রবলেম। হতাশার বিষয়টা কাজ করে। যারা কিশোর তারা যে সে যে সময়ে এত অল্প সময়ে সে যে আসক্ত হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং ইস্যু। এই যে এখনো এখনো স্টিল না, এটা একটা অ্যালার্মিং ইস্যু। হ্যাঁ, এবং আমরা কিশোর গ্যাং দেখি, তাদের মধ্যকার এই যে বিষয়গুলো, একটা কনফ্লিক্ট গুলো, বিষয়গুলো দেখি, সেইগুলো কিন্তু অনেকটা সেই তারে নামান্তর। এই বিষয়গুলো কিন্তু হতাশা অবশ্যই আছে। আমি তো প্রথমে বলেছি যে হতাশার কথা যদি বলি, আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে, আমি তো কনভেনশনাল পার্সন, আমি তো আমার স্টুডেন্টদেরকে অবশ্যই মোরালিটি শিক্ষা দিচ্ছি। আমি যদি বলি, আমি বলবো আমার কোনো হতাশা আছে। আমি যদি নজরুল ইসলাম পারভেজকেও বলি, তিনি বলবেন যে হ্যাঁ, হয়তো আমার মধ্যে জীবনে কোনো হতাশা আছে। হতাশাবিহীন কেউ নেই। আমি যদি যাকে বলি, সবাই বলে যে হতাশার মধ্যে আমরা আছি। বিষয়টা হলো কি, হতাশা ইন্ডিকেশন আছে, হতাশার সম্পর্কিত আছে। বিষয়টা হলো কি, সেই হতাশার কথা কেউ এক্সপ্রেস করে, কেউ করে না। তবে হ্যাঁ, আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন যে এখানে আসলে ভালো লাগার ব্যাপারটা, সেটা তো অবশ্যই। আমরা যখন দেখি কোনো কিশোরকে, যখন দেখি যে তুমি সে তুমি একটা সময় কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, তুমি কিন্তু ড্রাগ এডিক্টেড ছিলে। তাহলে আজকে তুমি বলো যে তুমি তাহলে ড্রাগটা কেন নিয়েছো? আমি যদি একটা ড্রাগ এডিক্ট কেউ যদি একটা তার ইন্টারভিউ নেই, তুমি কিভাবে হয়েছো? প্রথম যে কথাটা তারা বলে, এই যে ভালো লাগার কথাটা আপনি বলছেন, সেটাই কিন্তু আসল কথা। বলে যে স্যার আসলে আমি যে কি, আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে প্রলুব্ধ হয়েছি, যেটাকে কৌতূহল আমরা বলি। এটা দুইটা অর্থে আমি কথা বলতে পারি। একটা হলো কৌতূহল, যে আমার বন্ধু সেটা নিচ্ছে, আমি একটু টেস্ট করে দেখি না। বা বন্ধু বান্ধব যেটা বলছে, প্ররোচিত করেছে, বা এটাকে যে একটু 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 টেনে দেখ, আমি তো খুব ভালো এনজয় করছি। এই যে এই থেকে, অথচ বিষয়গুলো কিন্তু হয়তো আমরা হয়তো ইন্টারেস্টিংলি মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো কিন্তু একটা পরিবারের জন্য কিন্তু খুব প্যাথেটিক। এই থেকে কিন্তু শুরুটা, একটা হলো, প্রথম হলো কৌতূহল। সবাই তো একটু নিচ্ছে, আচ্ছা আমি একটু নিই, দেখি কেমন। সেটা খুব বেশি কাজ করে কিন্তু। সেটা ড্রাগ এডিক্টের, বিশেষ করে যারা ড্রাগ এডিক্টেড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কিন্তু কাজ করে থাকে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, যারা জুভেনাইল, তারা এই এই পথ ধরে যখন কিশোর অপরাধের পথও পা দিচ্ছে, তাদের কথা যদি আমরা বলি, হ্যাঁ, কৌতূহলের বিষয়টা কাজ করছে। আর একটা বিষয় বিশেষ করে কাজ করছে, এটা হলো সঙ্গদোষ। ড্রাগ এডিকশনের ক্ষেত্রে যদি আমি বলি, খুবই ভাইটাল একটা ইন্ডিকেটর বা খুবই ভাইটাল একটা ফ্যাক্টর হলো, ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট বা ভাইটাল ফ্যাক্টর হলো কৌতূহল। সেকেন্ড, এটা হলো সঙ্গদোষ। সঙ্গদোষের ব্যাপারটা আসলে, এই বিষয়টা আমরা থিওরিটিক্যালি অল্প কথায় যদি বলি, যে সাদারল্যান্ড, যেহেতু আমার ডিসিপ্লিনের স্টুডেন্ট কাজী নজরুল ইসলাম, আপনিও সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি পড়েছেন, তিনি সেখানে বলেছেন যে আসলে মানুষ কিন্তু কি একটা নিজ থেকে কিন্তু সে অপরাধী হয় না। মানুষ যখন অপরাধমূলক কর্মকাণ্ড কখন সংগঠিত হয় মানুষের মাধ্যমে, বা কখন সে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত বা সংগঠনে জড়িয়ে যায়, বলছে সে কিন্তু একদিনই কিন্তু অপরাধী হচ্ছে না। এবং উনি অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু উদাহরণ দিয়ে বলেছেন, আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা বলছি, যেটা তিনি বলছেন যে এখানে যে দেখা যাচ্ছে যে সঙ্গীর প্রভাবে একজন মানুষ ধীরে ধীরে, সঙ্গীর প্রভাবে তিনি আস্তে আস্তে করে সঙ্গীর যে কর্মকাণ্ড সম্পূর্ণ করেন, তিনি সেখানে অনুপ্রাণিত হয় একজন ব্যক্তি, একজন কিশোর, আমি এখন কিশোরদের কথা বলছি, তিনি কি করেন সেখানে কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। এইভাবে দেখা যায় সঙ্গী যে কর্মকাণ্ড সম্পন্ন করছে, সেই কর্মকাণ্ডের মধ্যে প্রভাবিত হয়ে একজন কিশোর দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়। ড্রাগ এডিকশনের ব্যাপারে আমি যদি বলতে পারি, হ্যাঁ, সেখানে আমি বলতে পারি যে আমার বন্ধুর কাছে ব্যাপারটা আমার কাছে ভালো লাগার একটা জায়গা। প্রথমত কৌতূহল, সেকেন্ড আমি যদি বলি, সেকেন্ড হলো আসলে সঙ্গদোষ। ধীরে ধীরে তার অন্যান্য সঙ্গীরা বা বন্ধুরা যখন একসাথে কি করে, যে বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে বা এভাবে সংগঠিত হচ্ছে সংঘবদ্ধভাবে, তখন তার মধ্যে কিন্তু সে বিষয়টা কাজ করে। অর্থাৎ ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিতে সাদারল্যান্ড বলছেন যে বন্ধু অথবা সঙ্গী সাথীর যে কর্মকাণ্ড, সেগুলোর প্রভাবে একজন কিশোর বা একজন ব্যক্তি প্রভাবিত হয়ে
আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেই কর্মকাণ্ডে প্রভাবিত হন এবং সেই কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। সেই কর্মকাণ্ড পার্মানেন্টলি আসলে আস্তে আস্তে তিনি সেখানে একটা সময় কিন্তু তিনি সম্পৃক্ত হয়ে পড়েন, যেটাকে তিনি ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির মাধ্যমে ব্যাখ্যা করেছেন। অতএব আমরা বলতে পারি যে বিষয়টা, হ্যাঁ, আপনি হতাশা বিষয়টা সম্পর্কিত আছে। এটা আমরা কেউ অমিট করে যাই, কেউ প্রকাশ করি, হ্যাঁ, কেউ না, বলি, কেউ প্রকাশ করি, কে হাইড করে যাই। কিন্তু এই যে এখানে জুভেনাইল ডেলিনকুয়েন্ট যারা আছে তাদের এই বর্তমান সিচুয়েশনে বা তাদের কর্মকাণ্ডের পেছনে আমি যে দুইটা কথা বললাম, কৌতূহলটা খুব বিশেষভাবে সম্পর্কিত ব্যাপার। এবং আমি এখানে ড্রাগের এখানে মাদকাসক্তির বিষয়টা সম্পৃক্ত রেখে বলছি। একদিকে কৌতূহলী মনোভাব, একদিকে হলো সে সঙ্গদোষ, সেই দুইটা বিষয় কিন্তু এখানে বিশেষ করে সম্পর্কিত ব্যাপার। আচ্ছা, ধন্যবাদ মনিরুজ্জামান স্যার। আমাদের সাথে অগ্রতা সৌরভ ম্যাডাম আবার ফিরে আসছেন, তো তার কাছে আমি প্রশ্নে যাই। সেটা হলো হতাশা আমাদের সমাজ প্রেক্ষাপটে, আমাদের বিভিন্ন সমাজ প্রেক্ষাপটে একটি সামাজিক সমস্যা। এক্ষেত্রে সোহাগ স্যার তিনি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করলেন, যে জুভেনাইল ডেলিকুয়েন্সি সহ মানে কিশোর অপরাধ সহ আর বিভিন্ন বিষয় আলোচনা করলেন। সেখানে আমি অগ্রতা সৌরভ ম্যাডামকে একটি বিষয় জানতে চাইবো, সেটা হলো যে হতাশা একটি সামাজিক সমস্যা, অবশ্যই একটি সামাজিক সমস্যা। একটি অন্য কোনো সমস্যা জন্ম দেয় কিনা, এর সাথে মানে অন্য কোনো সমস্যার সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ। আর দুঃখিত, কিছু সমস্যার কারণে বেশ কিছুক্ষণ আমি স্ট্রিমে থাকতে পারিনি। যে প্রশ্নটি করেছেন আপনি, হতাশা সামাজিক সমস্যা এবং সামাজিক সমস্যা হিসেবে সে আর কোনো সামাজিক সমস্যার জন্ম দেয় কিনা। সামাজিক সমস্যার সম্পর্কে আমরা যখন পড়ি বা জানার চেষ্টা করি, তখন আমরা দেখি যে একটি সামাজিক সমস্যা অনেকগুলো সামাজিক সমস্যার সাথে আন্তঃসম্পর্কে সম্পর্কিত থাকে, এবং একটি সমস্যা একই সাথে কজ এবং ইফেক্ট দুটি হিসেবে কাজ করতে পারে। মানে একটি সমস্যা একই সাথে কার্য এবং কারণ হিসেবে কাজ করে। হতাশা যদি আমরা একটা কারণ হিসেবে দেখি, হতাশা থেকে কেবলমাত্র যে আত্মহত্যা হচ্ছে, মাদকাসক্তি হচ্ছে তা না, আরো কিছু সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। যেমন কিশোর অপরাধের কথা বলেছেন মনিরুজ্জামান স্যার। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে যেটা আমরা দেখেছি, বিশেষ করে চট্টগ্রামে, আমাদের চট্টগ্রামের জন্য যেটা আলোচিত হয়েছিল, গ্যাং কালচার। তো যেখানে আমরা দেখছি, আশঙ্কাজনক ভাবে আমরা দেখছি আমাদের কিশোররা গ্যাং কালচারে জড়িয়ে পড়েছে, যার মূলে কিন্তু হতাশা আছে। বিশেষ করে পারিবারিক হতাশা। হয়তো মা বাবা দুজনই খুব ব্যস্ত, সন্তানকে সময় দিতে পারছে, কিংবা মা বাবা ব্যস্ত না হলেও হয়তো মা হাউস ওয়াইফ করেই আছেন, বাবা হয়তো বাড়ির কাছেই ব্যবসা করছেন, কিন্তু সন্তানের সাথে যে টেকনোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এবং কালচারাল যে ডিস্টেন্স তৈরি হয়েছে, তা হয়তো ওই সন্তানকে আসলে পিতামাতা থেকে আলাদা করে দিচ্ছে, যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এই কিশোর বয়সী ছেলেরা কিন্তু ছেলে মেয়েরা হয়তো তারা সাইবার বুলিং করছে, কিংবা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, কিংবা তারা হয়তো পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আসলে হতাশার সাথে সংশ্লিষ্ট। এই হতাশা আসে, এক হতে পারে তার পরিবার তাকে খুব বেশি প্রত্যাশার চাপ দিচ্ছে, যে কারণে সে হতাশ হয়ে যাচ্ছে। সে ভাবছে আমার পরিবারের মানসিক চাহিদা, আমার প্রতি যে এক্সপেকটেশন, তা আমি ফুলফিল করতে পারছি না, এজন্য সে হতাশ হয়ে যাচ্ছে। এই যেরকম আমরা দেখি যে আজকাল অভিভাবকদের মধ্যে যে যুদ্ধ, যে আমার সন্তান গোল্ডেন এ প্লাস পাবে, আমার সন্তান সবচেয়ে ভালো কলেজে স্কুলে ভর্তি হবে, এমনকি কিন্ডারগার্টেন নিয়েও প্রতিযোগিতা জমে, যে যদি লটারিতে না হয় তাহলে আমি অন্য কোনো ভাবে করতে পারি কিনা। তো এই জায়গায় বাচ্চা কিন্তু ছোটবেলায় দেখে যে তার মা বাবা হয়তো সৎ না। একটা শিশুর কাছে তার মা বাবা কিন্তু অনেক বড় কিছু, তার পুরো পৃথিবী। তো হঠাৎ করে সে যদি আবিষ্কার করে যে তার মা বাবা হয়তো সৎ না, তাহলে সে এটা বুঝতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে একদম শিশু অবস্থা থেকেই সে
হয়তো হতাশার বীজ নিজের ভেতরে নিয়ে বেড়ে উঠেছে এবং একটা সময় কোনো বিশেষ ঘটনা ওই হতাশাকে ট্রিগার করছে। হতাশা থেকে আর যে অপরাধগুলো হয়, যেগুলো আমরা বিশেষত উন্নত বিশ্বে দেখি, যে হঠাৎ করে একজন হয়তো গাড়ি নিয়ে অনেক মানুষের উপর উঠে গেল, কিংবা একটা উন্নত মানের রাইফেল নিয়ে অনেক মানুষকে মেরে ফেললো। হ্যাঁ, তো এই জায়গায় পিওর সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণটা কাজ করে মানুষের আচরণের প্রেক্ষিতে। কিন্তু আমাদের বাংলাদেশে তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে এবং আয়ের এবং হেলথ কেয়ারের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো হিসাবে এই হতাশা অনেকাংশেই সাইকোলজিক্যাল থেকে সোসিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল বিষয়গুলো বেশি আসে। তো আমরা দেখি যে হতাশা তাকে মাদকাসক্ত করতে পারে, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে, তাকে অপরাধী করে তুলতে পারে, তাকে গ্যাং কালচারে নিয়ে যেতে পারে এবং তাকে নিজের ক্ষতির পাশাপাশি নিজের আপনজনদের ক্ষতি করতে পারে। যেমন আলোচিত যে ঐশীর ঘটনাটা আমরা যদি দেখি, তাহলে সে কিন্তু আসলে তার মা বাবার কাছে, মানে মা বাবাকে সে হত্যা করেছে। এই বিষয়গুলো আসলে হতাশার সাথে সংশ্লিষ্ট। হতাশার অন্যতম একটা বহিঃপ্রকাশ হতে পারে অ্যাঙ্গার, রাগ এবং ক্ষোভ। তীব্র হতাশার ফলে সে রাগ এবং ক্ষোভ অনুভব করবে এবং নিজেকে সে কন্ট্রোল করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু সে জাতীয় ক্ষেত্রেও হুমকি হয়ে উঠতে পারে। হয়তো সে সেই সোসাইটিকে ধ্বংস করে দিতে চাইবে, কিংবা তার রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সেটার বিরুদ্ধে তার একটা হতাশা থেকে একটা অন্যরকম কার্যকলাপের ব্যাপার আসতে পারে। অ্যাটেনশন সিকিং আসতে পারে। সে হতাশ হয়ে যাচ্ছে, সে মনে করছে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ, তাকে কেউ জানছে না। তখন সে নিজেকে প্রমাণ করার জন্য একটা আনরিজনেবল বা ইরেশনাল অ্যাকশন করতে পারে। এই বিষয়গুলো হতাশার সাথে আসলে জড়িত এবং হতাশা এভাবে অনেকগুলো অপরাধের রুট হিসেবে কাজ করতে পারে। পারভেজ, আমি দেখলাম একজন দর্শক প্রশ্ন করেছেন, হ্যাঁ তার নামটা খেয়াল করতে পারছি না। হ্যাঁ, নুসরাত শারমিন। হ্যাঁ, তিনি বলছেন কখন আমরা হ্যাঁ, বুঝবো যে একজন মানুষ তিনি বিষণ্ণতা বা হতাশায়। তো আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো, হতাশা এবং বিষণ্ণতায় ভোগার এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ দেখা যায়। তবে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি আমরা যে লক্ষণটা দেখতে পাই একজন স্টুডেন্টের ক্ষেত্রে বা একজন মানুষের ক্ষেত্রে, দেখবেন সে তার কাছের মানুষের সাথে তার কোনো কথা বলছে না। আমরা যেটা দেখি, হয়তো সে তার ঘরে রুমে দরজা বন্ধ করে রাখছে এবং সে তার কোনো গোপন করছে, গোপন করার মনোভাব। একজন হতাশ মানুষ গোপন করতে চায়, এমনকি তার হতাশাটাও সে গোপন করতে চায়। তার কাছের বন্ধুদের কাছে সে বলে না, তার পরিবারে সে বলে না। এবং অধিকাংশ সময় এই হতাশাগ্রস্ত মানুষ নিজেকে গুটিয়ে ফেলে সমাজ থেকে। এটা সাধারণত সব ধরনের হতাশাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়। এর ধীরে ধীরে যখন হতাশা এবং বিষণ্ণতা বাড়তে থাকে, তখন তার মধ্যে অন্যান্য লক্ষণগুলোও দেখা যায়। যে হয়তো সে নিয়মিত যে কাজগুলো করছে, যেমন স্কুল বাঙ্ক, কলেজে আসছে না, হ্যাঁ, হঠাৎ করে সে কলেজে আসছে না, কলেজের নাম করে সে হয়তো বাসা থেকে বেরোচ্ছে কিন্তু আসছে না। প্রতিনিয়ত যে বন্ধুদের সাথে সে মিশে, তাদের সাথে সে হয়তো মিশছে না। মানে নিয়মিত যে কাজগুলো সে করতো সেগুলো হঠাৎ করে সে করছে না। এবং রাগের বহিঃপ্রকাশের মাধ্যমে হয়তো সে তার ভাই বোনের সাথে, তার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করছে না। কোনো প্রশ্ন করলেই সে একটা অন্যরকম রিয়াকশন দিচ্ছে। তো এইগুলা ক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি যে একজন মানুষ কিভাবে হতাশায় ভুগছে। এবং তার সাথে আরো অনেক আচরণ থাকে, বিশেষ করে অনেক ধরনের মানসিক অস্থিরতা, অ্যাংজাইটিতে ভুগতে পারে। হ্যাঁ, সে ডিপ্রেশনের মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আছে। তো ধন্যবাদ। আমি মাঝখানে কিছু মিস করছি, আশা করি পারভেজের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো এখন আচ্ছা, ধন্যবাদ আমরা আলোচনাটা আমাদের চালিয়ে যাই। অগ্রতা সৌরভ ম্যাডামকে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা বিশেষ করে আপনাদের বিভিন্ন প্রশ্ন আশা করছি সামাজিক প্রেক্ষাপটে, তথা আজকের আমাদের যে বিষয় তার সাথে সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই প্রশ্নগুলো করুন। আমাদের প্রিয় অতিথি যারা আছেন তারা অবশ্যই জবাব দিবেন। তো আমাদের সাথে যে সংযুক্ত হয়েছেন রাহাতুল রাফি, তো তিনি দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন। তো আমি
এবার মনিরুজ্জামান সোহাগ স্যারের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো বর্তমান সময়ের যে আধুনিক যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে এবং খুব সহজলভ্য ভাবে আমাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে, এক্ষেত্রে কি আমাদের সামাজিক কাঠামো তথা সাংস্কৃতিক বিভিন্ন কাঠামোতে কোনো পরিবর্তন আনছে কিনা বা কোনো সমস্যা তৈরি করছে কিনা বর্তমান প্রজন্মকে? স্পিকার, মাইক 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 বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, তো আমার এখানে তো ওকে। হ্যাঁ, 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 ওকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিষয়গুলো, হ্যাঁ, সেগুলো আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু অনেকগুলো অন্যান্য সমস্যার জন্য যেমনি দায়ী, তেমনি আমাদের সামাজিক কাঠামো এবং সেই সাথে যদি আমরা বলি যে আমাদের যে সাংস্কৃতিক কাঠামোর এই ক্ষেত্রে যদি বলি, সেই যে অনেক ধরনের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। যে এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে এতে করে আমাদের সমাজে সামহাও কিছু সমস্যা, পরিবর্তন এবং সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের এখানে এখন কিন্তু খুব সহজ। টেকনোলজিক্যাল এরিয়া থেকে আমরা যদি বলি, আমরা এখন অনেক অ্যাডভান্সড। আমি স্টেপ বাই স্টেপ বলবো। আমি যদি বলি, এখানে আসলে এখন ঘরে ঘরে মোবাইল বা এখন ইন্টারনেট বা ইন্টারনেট ফ্যাসিলিটিস গুলো, সেগুলো অবশ্যই এটা আমাদের জন্য আশীর্বাদ। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর প্রেক্ষাপট আমি বলছি। একটা সময় কিন্তু আমি কিছুদিন আগে যেমন একটা ফেসবুকে একটা সুন্দর কার্টুন হতে দেখেছি বা দুইটা ছবির কম্পারিজন হতে দেখেছি। আজ থেকে বেশ কয়েক বছর আগেও কিন্তু আমাদের আড্ডাটা ছিল, যেমন সবাই কিন্তু আড্ডা দিচ্ছে, সেই আড্ডাটা কিন্তু তখন কিন্তু আমাদের টেকনোলজিটা ছিল না। আমাদের কাছে কিন্তু মোবাইল ছিল না বা ইন্টারনেট ছিল না। মোবাইলে বসে আমরা সেটা ইন্টারনেট সার্চ করছি না। তখন কিন্তু পারস্পরিক যে ইন্টারাকশন, একই কথা বলছে, একজন কথা বলছে, অন্য শুনছে, এবং দেখা যাচ্ছে যে কথার মধ্যে যুক্তি তর্ক হচ্ছে, কথার মধ্যে যুক্তি তর্ক খণ্ডন হচ্ছে। এটাও কিন্তু আমাদের নলেজের কিন্তু একটা পার্ট, অনেক বিশাল পার্ট কিন্তু। এই যে আমাদের মধ্যে যে একটা ইন্টারাকশন ছিল, এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং প্রেজেন্ট ট্রেন্ডে এই যে আমাদের কনভারসেশনটা, এই উদাহরণটা তিনি সুন্দরভাবে কিন্তু সেই ছবিটাতে ফুটে উঠেছে, যে সবাই বসে আছে কিন্তু সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। সবাই কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারনেট শেয়ারিং এ আছে বা ফেসবুকে আছে বা ইন্টারনেটে সম্পৃক্ত। সবার হাতে কিন্তু হাইটেক ডিভাইস, মোবাইল ফোন। এই যে বিষয়টা, আমরা দুইটা বিষয়টা কিন্তু কম্পারিজন করি, দেখা যাচ্ছে যে আসলে দুইটা বিষয় কিন্তু দুইটা চেঞ্জ। একটা হলো প্রথম যে কথাটা আমি বলছি, ছবির প্রথম অবস্থা, আর সেকেন্ড যেটা বলছি বর্তমান যে অবস্থাটা, আসলে এটা কিন্তু অনেক আমি বলবো যেটা অনেক চেঞ্জ। ওই সময়টাতে ছিল কিন্তু, হ্যাঁ, ওই সময়টাতে কিন্তু ইন্টারাকশনটা ছিল কিন্তু একটা ফেস টু ফেস, এবং সবার সাথে ইন্টারাকশনটা ফেস টু ফেস ইন্টারাকশন ছিল। সবাই সবার কিন্তু ফিলিংস গুলো কিন্তু শেয়ারটা খুব সহজে করতে পারতো। সেই বর্তমান ছবিতে আমি যদি দেখি, আমি সে একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, যে বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই সবাইকে নিয়ে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এতে করে হচ্ছেটা কি, আমাদের ফেস টু ফেস কিন্তু রিলেশনটা হচ্ছে না। ফেস টু ফেস কিন্তু ফিলিংসটুকু শেয়ারিং হচ্ছে না। একে অপরের যে সাইকোলজিক্যাল যে ম্যাটার গুলো আমি কিন্তু জানছি না। সোশ্যাল প্রবলেমটা কি সেটা কিন্তু ভালো করে জানছি না। কারণ আমরা এখন বসে আছি, আমরা সবাই সবাই নিজকে নিয়ে ব্যস্ত, নিজের ডিভাইস নিয়ে ব্যস্ত। এটা, হ্যাঁ, টেকনোলজিটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আজকে যে আমি ক্লাস নিব স্টুডেন্ট, আমার স্টুডেন্টের, সেখানে কিন্তু টেকনোলজির বিশেষ একটা আশীর্বাদ। কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জের মধ্য দিয়ে কিন্তু যে ইম্প্যাক্টটা, আমাদের কথাটা কিন্তু সেখানে। আমি এটা একটা কথা বললাম, অর্থাৎ আমাদের এখানে যে ইন্টারাকশনের যে জায়গাটা, আমাদের যে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু একটু আস্তে আস্তে কিন্তু একটু কি হয়ে যাচ্ছে, একটু ছোট হয়ে আসছে আস্তে আস্তে। কারণ আমরা সবাই আমাদের ডিভাইসটাকে এবং সেটাকে বেস করে অন্যান্য এরিয়াগুলোতে আমরা এখন ব্যস্ত বেশি। কিন্তু একটা সময় ছিল কি, আমরা একে অপরের দুঃখগুলো শুনতাম। একটা সময় আমাদের আড্ডাটাও ছিল, আমাদের ইন্টিমেসিটা ছিল। এখানে একে অন্যের সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, কালচার সবগুলো বিষয় কিন্তু আমাদের কি শেয়ারিং এর একটা জায়গা ছিল। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি যদি বলি টেকনোলজিটাকে বেস করে, এই যে একটা সময় টেকনোলজির কিন্তু, এটা আমি আবারও বলছি, টেকনোলজিটাকে আমরা কখনো দায়ী করব না। আমাকে যদি কেউ একটা কুঠার দেয়, কুঠার কিন্তু দুইটা কাজে আছে। একটা হলো কুঠার দিয়ে কি করা, যে আমি কোনো কিছু কেটে পজিটিভ কোনো কাজের জন্য আমি ব্যবহার করব।
সেই কোটা দিয়ে কিন্তু আমি ডেস্ট্রাকটিভ কোনো কিছু করতে পারি। অতএব যে বিষয়টা আমি বলবো, টেকনোলজি এখানে কিন্তু আসলে এখানে দায়ী না, দায়ীটা হচ্ছে কি আমাদের আমাদের যে প্র্যাকটিসটা। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এই যে হাইটেক ডিভাইস এবং আদার্স যে টেকনোলজিক্যাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের মাঝখানে এখন আসার পরে আমাদের দেখা যাচ্ছে যে পারিবারিক যে ট্রেন্ড, আমাদের যে সোশ্যাল যে প্যাটার্ন, সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন কিন্তু ঘটে যাচ্ছে। আমি যদি বলি যে আমরা এখন দেখি যে আমাদের কথা যদি বলি, আমাদেরকে কেউ জিজ্ঞেস করা হয়, আমাদের কেউ না কেউ কিন্তু মোবাইল হাতেও আমরা কিন্তু সেটা নিয়েছি কিন্তু একটা সময় বড় একটা পর্যায়ে গিয়ে। এটার পিছনে হয়তো গ্রাউন্ড যেটাই হোক, হয়তো অনার্স শেষ করি অথবা মাস্টার্সের প্রথম দিকে অথবা অনার্স একটা মাঝামাঝি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই বিষয়টা আমি স্পেশালি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের অভিভাবকদের স্পেশালি অভিভাবকদেরকে বলছি, আমি আপনাদের সন্তানকে অন্তত খুব অল্প বয়সে হাইটেক ডিভাইস গুলো দিবেন না। আমি এটা খুব মানে একটা উদ্বেগ থেকে কথাটা বলছি, যে আমরা যখন দেখি যে এখানে খুব অল্প বয়সী বাচ্চাদের হাতে মোবাইলটা, এটা কিন্তু একটা হাইটেক ডিভাইস, এবং দেখা যাচ্ছে যে সেই বয়সে কিন্তু এটাকে সে কিভাবে অপারেট করবে সে কিন্তু ওইভাবে কিন্তু নলেজেবল নয়, এবং সে এটা কিন্তু সেভাবে কিন্তু সেই নলেজটুকু এই অল্প বয়সে সেটা গ্যাদার করেনি। হ্যাঁ, অতএব খুব 6, 7 বা 8, 9, 10 তো আর একটু সামনের পর্যায়ে 6, 7, 8 সেই আমাকে দেখতে হয়। আমি দেখেছি যে এই পর্যায়ে এতটা ইম্যাচিউর এজ স্টেজে এসে এই যে পরিবর্তনটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা তার কমিউনিকেশনের জন্য, তার বাবা মায়ের সাথে একটু কমিউনিকেট রাখার জন্য হয়তো কোচিং এ গিয়েছে সন্তান, তার এত ঘন্টা থাকবে। হ্যাঁ, বাবা মাই কিন্তু তাকে আবার রিসিভ করে আনবে, ততক্ষণে কিন্তু তারপর অনেক অভিভাবকের হয়তো একটু ভুল করে ফেলেন, তার একটা মোবাইল দিয়ে ফেলেন যে ওর কাছে মোবাইলটা থাকলে ভালো, আমার সাথে কমিউনিকেট করতে পারবে কোনো প্রবলেম রেজ করলে। কিন্তু এই বিষয়টা কিন্তু অন্যভাবে একটা প্রবলেম ক্রিয়েট করছে আমাদের মাঝখানে। আসলে এই যে তার অনেকগুলো সাইড আছে, অনেকগুলো বিষয় আছে, যারা বিশেষ করে আমি বলছি হাইটেক ডিভাইস গুলো দিয়ে থাকেন, কোন ডিভাইসে আসলে সেই বয়সে আসলে অ্যাডজাস্ট হচ্ছে না বা তাদের জন্য প্রযোজ্য নয়। তাদের একটা নির্দিষ্ট স্টেজে কিন্তু আপনারা সেটা প্রোভাইড করবেন। দেখা যাচ্ছে এই যে অল্প বয়সে সে কিন্তু এটা পরিপূর্ণভাবে কিন্তু অপারেট করা বা সেটা ইউজ করা যে বিষয়টা, সে নলেজটা কিন্তু তার তৈরি হয়নি। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমাদের কিছু সমস্যা তৈরি করছে। এটা কিন্তু আমাদের যদি বলি, এটা কালচারাল অর্থে বলি, এটা যদি আমাদের এখানে সোশ্যাল এরিয়াতে বলি, আমি বলবো যে বিষয়টা সেটা কিন্তু আমাদের এক ধরনের কিন্তু চেঞ্জ, কাঠামোতে কিন্তু এক ধরনের চেঞ্জ। আজ থেকে অনেক কয়েক বছর আগেও আমি 20 বছর আগে কথা যদি আমি বলি, সেটা কিন্তু ছিল না। আমি যদি এই জায়গাটাতে কথা বলি, এই যে এনভায়রনমেন্টাল এরিয়াটাকে বেস করে আমি কথা বলি, এতে কিন্তু কিছু সমস্যা ধন্যবাদ। কিন্তু আমাদের তৈরি হচ্ছে। কিন্তু আমার 1 মিনিট একটু বলছি, আরেকটি 1 মিনিট বলছি, সেই সাথে আরো যে আচ্ছা, আমরা আরো জি জি প্লিজ, ওকে, আমি এতটুকু রাখলাম। ওকে, পারভেজ পারভেজ আপনার আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় পারভেজ ভাইয়ের নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, এক্ষেত্রে আমি আসছি আপনাদের কাছে। আচ্ছা, ধন্যবাদ মনিরুজ্জামান সোহাগ স্যারকে। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, আমি কি প্রশ্নটার খণ্ডন করব উত্তরটা? আচ্ছা, জি, শোনা যাচ্ছে অবশ্যই। কথা? একটা প্রশ্ন আছে, আব্দুল আল তিনি একজন প্রশ্ন করেছেন আমাকে আমাদের এই আলোচনার মধ্যে। তিনি বলছেন যে ফেসবুকে ব্যবহারে আমাদের কতটা ডিপ্রেশনে ফেলতে পারে, এই থেকে বাঁচতে আমাদের কি করণীয়? আসলে ফেসবুক ব্যবহারটা আমি, এটাও কিন্তু আমাদের একটা টেকনোলজিক্যাল একটা ব্যাপার, টেকনোলজি একটা ফসল। আমি এই উত্তরটা দিয়ে এরপরে আমি যতটুকু শেষ করেছি তারপরে 1 মিনিট একটু কথা বলবো। ফেসবুকের ব্যাপারটা সেটা আমাদের জন্য আশীর্বাদ, আমাদের কমন যোগাযোগের জন্য কিন্তু সেটা আমাদের জন্য আশীর্বাদ আমি বলবো। তো হ্যাঁ, ফেসবুকের বিষয়টা আমাকে ডিপ্রেশনে ফেলবে। আমরা ফেসবুকটা একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা ইউজ করব, একটা নির্দিষ্ট সময় নিয়ে, কিন্তু সেটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্ট, সেই সাথে হলো আমাদের যোগাযোগের একটা মাধ্যম। আমি তার পজিটিভ সাইনগুলো আগে বলছি, সাইডগুলো আগে বলছি। বলা হচ্ছে যে হ্যাঁ, এখানে আমি যদি বলতে পারি যে অনেক দিনের যোগাযোগটুকু কিন্তু আমাদের অব্যাহত রাখার জন্য কিন্তু একটা মাধ্যম কিন্তু, এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো নিউজ, অনেক ভিউজ
এবং অনেক তাত্ত্বিক অনেক কিছু কিন্তু আমরা পাই। ফেসবুকটা অবশ্যই আমাদের জন্য কিন্তু পজিটিভ। ফেসবুকটা তখনই আমাদের জন্য ডিপ্রেশনের একটা জায়গা হবে যখনই দেখা যাচ্ছে যে এমন কতগুলো নিউজ অ্যান্ড ভিউজ হয়তো বা আমাকে দেখা যাচ্ছে নার্ভাস করছে যে এমন অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে যে বিষয়গুলো আমাদের নার্ভাস করছে, সেই বিষয়গুলো আমরা আসলে অমিট করে যাই, তাহলে আমি ডিপ্রেশনে পড়বো না। আর ফেসবুক এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমাদের আসলে এখানে আমাদের আহ, মন্তব্যের ক্ষেত্রে বা এখানে আমরা আমাদের যুক্তিটা উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। কিন্তু সেখানে যদি আমরা একটু সতর্ক না হই, লাইক কমেন্ট শেয়ার, সেই ক্ষেত্রে যদি আমি কথা বলি, তিনটা জায়গাতে অসতর্কতা ভাবে যদি আমি সেদিক থেকে এটাকে ইউজ করার ক্ষেত্রে আমি সেই পথে যাই, তাহলে কিন্তু একটা সময় কিন্তু আমার মধ্যে কিন্তু আমার জন্য কিছু একটা হুমকি হবে একটা সময় কিন্তু, সেটা কিন্তু আমার একটা ডিপ্রেশনে কিন্তু জায়গা হবে। এমন কতগুলো কন্টেন্টস আছে যে বিষয়গুলো আসলে আমাদের জন্য কখনো ভীতিকর, এমন কতগুলো আহ, আম, হয়তো নিউজ থাকতে পারে, ভিউজ থাকতে পারে, এমন কতগুলো কন্টেন্ট থাকতে পারে, এমন কতগুলো প্রেক্ষাপট থাকতে পারে, আমরা সেই বিষয়গুলোতেও যদি এড়িয়ে যাই তাহলে আমি এখানে ডিপ্রেশনে থাকবো না। কিন্তু এই বিষয়গুলো যদি আমি চর্চা করি, সেগুলো যদি আমি আসলে সবসময় ইনভলভ থাকি, তাহলে সেখানে আমাকে আসলে ডিপ্রেস করবে। তাই এখানে করণীয় হতো, আমি যে কথাটা বলবো, আমাকে যিনি প্রশ্ন করছেন আমি আমার সবার জন্য বলছি এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি, আপনার সন্তান অবশ্যই ফেসবুক ব্যবহার করবেন, কিন্তু সেখানে সে যাতে একটু পরিমিত একটা অবস্থায় থাকে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এই স্টেজ থেকে, প্ল্যাটফর্ম থেকে আজকে বলছি যে আপনারা ফেসবুক ব্যবহার করবেন, কিন্তু এখানে যে কতগুলো জায়গার কথা বলছি সেখানে আপনি ডিপ্রেসড হবেন। কিন্তু সেখানে ডিপ্রেশন মুক্তি হলো আপনি একটা পজিটিভ ওয়েতে সেটা ব্যবহার করেন, তাহলে আপনি ডিপ্রেসড হবেন না। আপনি যে বিষয়গুলো আপনার জন্য শিক্ষণীয় সেগুলো আপনি শেয়ার করুন। যে বিষয়গুলো আপনার একাডেমিক, পারিপার্শ্বিক এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেক মানে পজিটিভ সাইড হিসেবে কাজ করছে, সেগুলো আপনি দেখুন, সেগুলো আপনি গ্রহণ করুন। এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা একটু ফেসবুকে যখন আমরা সবসময় যদি ইনভলভ, দিনের একটা অনেক বড় অংশ যদি আমরা ইনভলভ থাকি বা রাতের একটা বড় অংশ ইনভলভ থাকি, সেখানে আমি যদি নিয়মিত ঘুমটুকু না যাই, এখানে কিন্তু, কারণ আমাদের কিন্তু বিষণ্ণতার একটা কিন্তু প্রশ্ন আসছিল, এটা কিন্তু আমাদের বিষণ্ণতা কাজ করে। আমি যদি একটা যথার্থভাবে কিন্তু আমি আহ, একটা ঘুমের একটা চ্যাপ্টার আছে আমাদের লাইফে, আমি সেটা এনজয় না করি, সেখানে কিন্তু আমি ডিপ্রেসড হব। হ্যাঁ, পরিমিত ঘুমটুকু না গেলে সেটা কিন্তু আমাকে ডিপ্রেস করছে। এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট সময়ের বাইরে যখন চলে যাব সেটা ইউজের ক্ষেত্রে, এটা এমনি অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা বিষণ্ণতা তৈরি করবে, একটা ডিপ্রেশনের জায়গা তৈরি করে দিবে। আমরা সেটাকে একটু অমিট করে যাই, এতে করে আমাদের ডিপ্রেশন থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পাবো এবং যা আমাদের পজিটিভ সেই বিষয়গুলো আমরা গ্রহণ করি। এবং আমি আরো দুইটা কথা বলছি, যে আমরা সামাজিক যে কর্মকাণ্ডগুলো যেগুলো আমাদেরকে একটা কনভেনশনাল এরিয়া থেকে চিন্তা করতে সহযোগিতা করে, আমরা কারো জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আর্থিক সাহায্যের জন্য কিন্তু, মানবিক সাহায্যের জন্য কিন্তু আচ্ছা, ফেসবুকের মাধ্যমে কিন্তু মনিরুজ্জামান আমরা অন্য করা আরেক হয়। এটাও আমাদের কিন্তু একটা পজিটিভ বিষয়, আচ্ছা, সেই বিষয়গুলো আমরা গ্রহণ করতে আপনি পারি, আমরা এর থেকে মুক্তি পাবো, এটি আমাদের করণীয়। জি। সবার পেয়ে গেছেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ মনিরুজ্জামান সোহাগ স্যারকে। তো এবার আমরা অগ্রতা সৌরভ ম্যাডামের কাছে আমরা চলে যাব, যে মাদকাসক্তি সমস্যাটি আমাদের সমাজে কিভাবে গ্রহণ করে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আহ, সামাজিক প্রেক্ষাপটে এর একটি কার্যকারিতা প্রদর্শন করে, সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন যে কিভাবে এটা গ্রহণ করে সামাজিক প্রেক্ষাপটে। ধন্যবাদ পারভেজকে। মাদকাসক্তির বিষয়ে মানে প্রশ্নটা হচ্ছে এই, যে মাদকাসক্তকে বা মাদকাসক্তি শুনতে বিষয়টাকে পাচ্ছেন? আমরা কিভাবে দেখি, তাই কি? বা সমাজ কিভাবে মাদকাসক্তিকে দেখে? তো ব্যাপারটা হচ্ছে, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, যা এসেছে প্রযুক্তিগত উন্নয়ন এবং শিক্ষার প্রসারের ফলে।
তো দেখা যায় আগে যে মাদকাসক্ত ব্যক্তি ছিল বা মাদকাসক্তি বিষয়টা ছিল, সেখানে সামাজিক নিয়ন্ত্রণের হারটা অনেক প্রভাবশালী ছিল। বর্তমানে মাদকাসক্তির ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণ অনেকাংশেই শিথিল। এক্ষেত্রে দুটো বড় বিষয় হচ্ছে আহ, মাদকা আহ, মানে মাদকাসক্তির পেছনে মাদক ব্যবসায়ী এবং কারবারিদের একটা শক্তিশালী হাত দাঁড়িয়ে গেছে, কিংবা শক্তিশালী হাতের ভয়ে বর্তমানে সামাজিক নিয়ন্ত্রণ অনেকখানি শিথিল। এছাড়াও আরো অন্যান্য অনেক কারণেই আমাদের যে সামাজিক নিয়ন্ত্রণের পূর্বাবস্থা ছিল সেই জায়গায় নেই। আমরা যখন স্কুল কলেজের স্কুলের ছাত্র ছিলাম, তখন আমাদেরকে কিন্তু পাড়ার চাচা, পাড়ার বড় ভাই শাসন করেছে। যদি তারা দেখেছে স্কুলের সময়ে একটা ছেলেকে বাজারে পাওয়া গেল, কিংবা স্কুল অর্ধেক করে কাউকে ঘরে আসা দেখা গেল, তখন কিন্তু এই ব্যাপারে সবাই কথা বলেছে। কিংবা একটি পরিবারের কোনো একটি সদস্য যদি মাদকাসক্ত হয়, সমাজের সদস্যরা এ ব্যাপারে কিন্তু এগিয়ে এসেছে, শাসন করেছে, কিংবা তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা আইসোলেশন কথাটির সাথে অনেক বেশি পরিচিত। তো এই আইসোলেশন আসলে শুধুমাত্র করোনা পরিস্থিতির ক্ষেত্রে নয়, আমাদের সামাজিক জীবনেও আইসোলেশন চলে এসেছে। তো এখন সমাজে মাদকাসক্তি বিষয়টাকে ট্যাবু হিসাবে দেখে আগের মতোই, কিন্তু এই নিরাময়ের ক্ষেত্রে মানুষের যে সামাজিক দায়িত্বের জায়গা আছে, সেই জায়গাটিতে দুই ধরনের ভূমিকা আমরা দেখতে পাই। এক, আমরা কিন্তু প্রচুর প্রাইভেট প্রতিষ্ঠান দেখি মাদক আম, মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য। সরকারি অনেক নতুন নতুন আইন এবং সরকারের বিশেষ উদ্যোগ আমরা বর্তমানে দেখতে পাই। হ্যাঁ, মাদক দ্রব্য অধিদপ্তরের অনেক কাজ আমরা দেখতে পাই। তো সমাজে মাদকাসক্তি এই বিষয়ে এবং মাদকাসক্তদের বিষয়ে সামাজিক যে নিয়ন্ত্রণ, তার তুলনায় এখন মানুষ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উপরে বেশি নির্ভরশীল এবং আশাবাদী। আর মাদকাসক্ত যারা, তারা কিন্তু সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবেই থাকে। এবং এই মাদকাসক্তি তাদেরকে কিন্তু একটা স্বাভাবিক জীবন থেকে ব্যাহত করে। কারণ মাদকাসক্তির কিছু শারীরিক ডিগ্রেশন, ফিজিক্যাল ডিগ্রেডেশন সে চলে যায়, কিন্তু হ্যাঁ, তার মাদকাসক্তি তাকে শারীরিকভাবে অনেক কাজ থেকে অক্ষম করে দেয়। হ্যাঁ, ঠিক একই কারণে স্বাভাবিক যে চলাফেরা, আমরা কিন্তু আমাদের সন্তানকে খারাপ সঙ্গ পরিত্যাগ করার ব্যাপারে উৎসাহিত করি। সেক্ষেত্রে একজন মাদকাসক্ত ব্যক্তি কিন্তু খারাপ সঙ্গ হিসাবেই বিবেচিত। এই ব্যাপারটাও আছে। মানে দেখা যাচ্ছে যে আমরা এখন কিন্তু নিজেকে তাদের থেকে আড়ালে রাখার চেষ্টা করি, মানে নিজের প্রিয়জনকে। আমি চাই আমার সন্তান যেন কোনো মাদকাসক্ত ব্যক্তির সংস্পর্শে না যায়। আবার একই সাথে সমাজের একটা অংশ কিন্তু চেষ্টা করছে তাদেরকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য। এবং যখন আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয় সহায়তার পাশাপাশি সামাজিকভাবে যখন আমরা মাদকাসক্তদেরকে আমাদের মধ্যে জায়গা দেওয়ার চেষ্টা করব, প্রয়াস নিব, তখন কিন্তু তাদের একটা বিরাট অংশ স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে এবং চেষ্টা করবে। এই জিনিসটা মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখাটা অনেক বেশি জরুরি। যা হয়তো আসলে যেরকম থাকা উচিত, আমার নিজের ব্যক্তিগত মতামতে আমি যেটা দিচ্ছি, আমরা আসলে বিশেষ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশন দিনকে দিন তারা আসলে আইসোলেটেড হয়ে যাচ্ছে সমাজ থেকে এবং পরিবার থেকে। যার অন্যতম একটা কারণ হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন বা আমাদের যে সোশ্যাল মানে ভার্চুয়াল রিলেশন, আমরা এখন ভার্চুয়ালি রিলেটেড। তো একজন মাদকাসক্ত ব্যক্তিকে ভার্চুয়ালি আইডেন্টিফাই করা এত সহজ না। আসলে ফিজিক্যালি যখন আমি তার সাথে কথা বলবো, দেখবো, তখন আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো যে সে মাদকাসক্ত কিনা। কিন্তু যখন আমরা ভার্চুয়ালি, আমরা তো আমাদের সবচেয়ে ভালো ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিই, সবচেয়ে সুন্দর, প্রয়োজন হলে সেটাকে এডিট করি। তো একজন মাদকাসক্ত তাই করবে, সে যখন মাদক গ্রহণ করবে সেই ছবি কিন্তু সে আপলোড দিবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে,
কেউ কেউ আমরা দেখেছি কিছু ভিডিও ভাইরাল হয়েছে মাদক গ্রহণের, সেটা অন্য বিষয়। তো এই জায়গায় আসলে আমাদের যে সাংস্কৃতিক দিকগুলো, আমাদের যে খেলাধুলার দিকগুলো, মানে যেখানে আসলে আমাদের ফেস টু ফেস ইন্টারাকশন বেশি হওয়ার সুযোগ আছে, ওই জায়গাগুলোতে আমরা আসলে মাদকাসক্ত ব্যক্তিদেরকে বা মাদকাসক্তির দিকে যেন মানুষ না যায়, সেই জায়গাতে আমরা আসতে পারি। মানে আসলে প্রতিকারের জায়গার যে প্রতিরোধের জায়গাটা আমরা বেশি ভাবা উচিত। কারণ মাদকাসক্তির প্রতিকারটা অনেক কঠিন, সেই তুলনায় আমরা যদি ওই জায়গায় তাদেরকে যেতে না দেই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আটকে রাখি সুস্থতার দিকে, মানসিক ভাবে, শারীরিক ভাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে পারি। তো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি মাদকাসক্তদের প্রতি অবশ্যই নেতিবাচক। আমাদের তারা স্টিগমাটাইজ হয়ে যায় আমাদের সমাজ বিজ্ঞানের প্রত্যয়ে যদি আমরা বলি। আহ, কিন্তু আবার যদি সাংস্কৃতিক ভাবে, সামাজিক ভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, তাহলে তারা আমাদের মূল জনস্রোতে ফিরে আসতে পারবে। কারণ মাদকাসক্তদেরকে আমরা যদি আলাদা করে দেই, তাহলে কিন্তু এতে সমাজের কোনো লাভ নেই। কিন্তু তাদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের মাঝে, তাহলে সেটা তার পরিবারের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য অবশ্যই ইতিবাচক, এবং এটাই মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের সবার, এমনটাই আমি মনে করছি। তো পারভেজ, এই বিষয়ে আমাকে কি আর কোনো কিছু সংযুক্ত করতে হবে বলে মনে করছেন? আপনার যে প্রশ্নটি ছিল, মাদকাসক্তিকে কিভাবে দেখছে আমাদের সমাজ? আহ, আমার মনে হয় সঞ্চালক আমার কথা শুনতে পাচ্ছেন না। আহ, সেক্ষেত্রে সম্ভবত নজরুল স্যারের নেটওয়ার্ক বা অন্য কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। আমাদের একজন দর্শক রাহাতুল রাফি ভাই প্রশ্ন করেছেন, আমরা সাধারণত বলে থাকি ব্যস্ততাই সুস্থতা, কথাটি আমি বিশ্বাসও করি। খুব ব্যস্ত থাকলে হতাশা থেকে সম্পূর্ণ দূরে থাকা যায়। কথাটি আপনারা কতটুকু সঠিক মনে করেন? প্রিয় দুজনের কাছেই এরকম প্রশ্নটি রেখেছেন। আশা করি মোহাম্মদ মনির স্যার উত্তরটা দিতে পারবেন। স্যার, আপনার মাইক্রোফোন অফ। স্যারের মাইক্রোফোনটা বন্ধ না, করুন। মিউট নেই, আনমিউট। এখন শুনতে পাচ্ছেন আমাকে? এখন শোনা যাচ্ছে? জি, শুনতে আমাকে শুনতে পাচ্ছেন শোনা আপনারা? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার বলেন, আপনি শোনা যাচ্ছে। এই বিষয়টা এটা হলো, তিনি যে প্রশ্নটা করেছেন যে এখানে কতটুকু বিশ্বাসের জায়গা। হ্যাঁ, আমরা জানি যে আমরা বলেও থাকি যে কর্মই ধর্ম। কর্মটা আমরা যখন ব্যস্ত থাকে, তখন আসলে মানুষের যে আপসেট মাইন্ড আর ডিপ্রেশন বা আদার্স সবকিছু থেকে কিন্তু মানুষ একটু দূরে থাকে। যখন মানুষ ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে, এটা বিশ্বাস অবশ্যই করি এবং এটাই সত্য যে মানুষকে কিছুটা হলেও কিন্তু একটু হতাশা থেকে মুক্তি দেয়, মানুষকে ডিপ্রেশন থেকে কিন্তু একটু দূরে রাখে। এটা অবশ্যই সেই সত্য। এই ব্যস্ততার সাথে মানুষের ব্যস্ততা থাকার সাথে মানুষের যে হতাশাগ্রস্ততা বা হতাশা থাকার দূর হওয়ার, সেটা একটা সম্পর্ক অবশ্যই আছে, একটা নিবিড় সম্পর্ক আছে। তবে তারপরও যদি হতে পারে যে এরপরও যদি প্রশ্ন করা হয় যে আপনি কি কতটুকু হতাশা মুক্ত, কেউ যদি উত্তর দেয় যে হ্যাঁ, না তারপর আমি হতাশ, সেই বিষয়গুলো আসলে সময়, সেই বিষয়গুলো আহ, আহ, বিভিন্ন পরিপ্রেক্ষিত, সেই বিষয়গুলো অনেকগুলো ডাইমেনশন থেকে সেগুলো কিন্তু ভেরি করে। সেগুলো অনেক কিছু বিষয় সম্পর্ক আছে। কেউ কিন্তু সবসময় হতাশ মানে ব্যস্ত থেকেও যদি বলে যে আমার হতাশা দূর হচ্ছে না, এটা অন্য কিছু হতে পারে। যেমন আমি রাতুল রাফির কথা যদি বলি, আপনি যে প্রশ্ন করেছেন, যে আমি এই অনুষ্ঠান ঠিক প্রথমেই বলেছিলাম, এই যে হতাশা সেটা কিন্তু অনেক ডাইমেনশনে কিন্তু হচ্ছে। একজন স্টুডেন্টের হতাশা, একজন চাকরিজীবীর হতাশা, আমার বয়সী একজন মানুষের হতাশা, আর একজন মানুষ যে ব্যক্তি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওনার একটা হতাশা, যে ব্যক্তি রিটায়ার্ড অলরেডি। আমি মানে এক এক করে বললাম আর কি, যে এই যে প্রত্যেকটা স্টেজের কথা আমি বলছি, হতাশা কিন্তু এক নয়। তারপরে হতাশা অনেক রকম থাকতে পারে। আমাদের আমাদের হতে পারে, আমাদেরকে মনস্তাত্ত্বিক হতাশা থাকতে পারে আমাদের, যে আমাদের পারিবারিক এরিয়াতে যদি এখানে আমাদের কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার হতাশা কিন্তু দূর হচ্ছে না। আমি ব্যস্ত থাকার পারিবারিক ভাবে যদি কোনো কারো মানে কোনো
আপসেট কোনো বিষয় কাজ করে, সেই হতাশা তো মানে থেকে যাচ্ছে। সেই হতাশা এখানেও কিন্তু কাজ করবে, হতাশা আসবে। কেউ যদি মনে হচ্ছে যে হ্যাঁ এতটুকু ব্যস্ত থাকার পরও আমার কেরিয়ারটাকে কিন্তু আমি সেভাবে রিস্ক করতে পারছি না, তিনি কিন্তু হতাশ হতে পারেন। একজন ব্যক্তি যে সবসময় তিনি ব্যস্ত, তিনি কর্মক্ষেত্রে একেবারে শেষ অবস্থায় আছেন, তিনি হতাশ হতে পারেন। তিনি মনে করতে পারেন যে হ্যাঁ, আমার সমস্ত কর্মজীবন, বর্ণাঢ্য কর্মজীবনের শেষ পর্যায়ে এসেও হয়তো আমি ক্যারিয়ারটাকে আরো ব্রাইট করার হয়তো আমার স্বপ্ন ছিল, আমি সেভাবে হয়তো পারিনি। আমি কিন্তু এখানকার প্রেক্ষাপটগুলো বললাম। হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি কিন্তু হতাশ হতে পারে। অতএব হতাশা কিন্তু আমাদের এটা চিরস্থায়ী পার্মানেন্টলি কিন্তু বা চিরস্থায়ী ভাবে কিন্তু এটা আমাদের কাছ থেকে যে রিমুভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেটা না। সেটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কিন্তু হতাশা নিয়ে আছে, হতাশা থাকবে। কিন্তু আমি যদি সেই সেগমেন্ট আবার যদি বলি হতাশা থেকে, তাহলে কিভাবে যেহেতু প্রশ্নটা এসেছে যে কতটুকু মনে করবেন বা যৌক্তিক মনে করেন বা কতটুকু সত্য, সেটা অবশ্যই মানুষের কর্মই কিন্তু মানুষকে কিন্তু হতাশা থেকে মুক্তি দেয়। তারপর যদি মানুষ হতাশ হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় কিন্তু এড়িয়ে যেতে পারবো না। সেটা মানুষের জীবনের একটি অংশ, আমাকে সেভাবে নিতে হবে। আর মানুষের জীবনে কিন্তু হতাশা আছে দিয়ে কিন্তু মানুষ উপলব্ধি করে জীবনটা এত সুন্দর হয়। হতাশা আছে বলে কিন্তু মানুষ অনুভব করে যে জীবনটা এত সুখের। হতাশা অনুভব করে দেখে কিন্তু মানুষ স্ট্রাগল করে। হতাশা অনুভব করে, হতাশা আছে বলে কিন্তু মানুষকে কিন্তু ভালো কর্মের দিকে ধাবিত করে। হতাশা মানুষের আছে বলে কিন্তু মানুষকে সবচেয়ে মানে পজিটিভ হতে শিখায়। অতএব আমি যদি বলি করণীয় যে ব্যাপারটা, করণীয় কয়েকটা কথা আমি বলবো। আমরা ভালো কাজ করি, ভালো চিন্তাটুকু করি, আমরা সবকিছুকে পজিটিভলি নিই। আমরা পারিবারিক পরিবেশে যদি আমাদের কোনো মনস্তাত্ত্বিক প্রবলেম গুলো থেকে থাকে, আমরা সদস্যদের মধ্যে বসে আসলে আমরা একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংটা আমরা তৈরি করি। আমরা পারিবারিক পরিবেশে অধিকাংশ মানুষই কিন্তু বলবে যে কোনো না কোনো ভাবে আসলে আমার নিজস্ব টেরিটরিতে কিন্তু আমি হতাশ হতে পারে। আপনারা পরিবারের সদস্যদের সাথে বেশি করে সঙ্গ দিন, আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করুন। আপনার সদস্যদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বা ইন্টিমেসিটা বা ইন্টারাকশনটা বাড়িয়ে দেন, তাদেরকে সঠিক সঙ্গটুকু প্রদান করেন, আপনার অবশ্যই হতাশা কেটে যাবে। আমরা পজিটিভ থিঙ্কিং চিন্তা করি, আমরা ভালো কাজের কথা চিন্তা করি। আমি তো আজকে এই অনুষ্ঠান থেকে আমি বলবো যে হ্যাঁ, আমাদের রিলিজিয়াসটা আমরা প্র্যাকটিস করি। রিলিজিয়াসটা আমরা যে ধর্মের অধিকারী থাকি, আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, আমরা আমাদের ধর্মটুকু প্র্যাকটিস করি। আমরা আমাদের রিলিজিয়ান যা প্র্যাকটিস আমাদেরকে বলছে সেগুলো আমরা প্র্যাকটিস করি। আমরা ভালো কাজের কথা চিন্তা করি। সত্যি বলতে কি, আমাদের মধ্য থেকে হতাশা কিছুটা হলেও কিন্তু দূরীভূত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসলে স্যারের প্রশ্নের যেরকম প্রশ্ন ছিল তার মধ্যে থেকে অনেক কিছু উঠে এসেছে। যেমন আমাদের নুসরাত শারমিন আপু প্রশ্ন করেছিলেন যে আমরা বিভিন্ন বয়সে হতাশা দেখি। তার প্রশ্নগুলো ছিল এ ধরনের যে তার বয়স্কদের মধ্যে কেন হতাশা থাকে। স্যার সুন্দরভাবে সেটা বুঝিয়ে দিলেন যে না, হতাশা বিভিন্ন বয়সে হতে পারে, হতাশার ধরন রয়েছে বিভিন্ন ধরনের। চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি নুসরাত শারমিন আপু আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে সন্তান অনেক সময় অবাধ্য হয়। এটা যে কারণেই হোক, আমরা এতক্ষণ অনেক ধরনের প্রশ্ন শুনেছি, উত্তর শুনেছি, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাউন্সিলিং এর একটা ব্যাপার থেকে যায়। সন্তান অবাধ্য হোক বা হতাশায় ভোগুক, যেটাই হোক, বিভিন্ন কারণে আমাদের সন্তানদেরকে কাউন্সিলিং করার প্রয়োজন পড়ে। তো ম্যাডামের কাছে আমার প্রশ্ন, ম্যাডাম কাউন্সিলিংটা আসলে আমরা ঠিক প্রশ্ন বলবো না, জানতে চাই যে আসলে সঠিকভাবে কাউন্সিলিংটা করার উপায়টা কি, আমরা কিভাবে অভিভাবকরা তাদের সন্তানদেরকে কাউন্সিলিং করাবেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। কাউন্সেলিং একটি জনপ্রিয় প্রত্যয়, উন্নত বিশ্বের জন্য। আমাদের দেশে এইভাবে কাউন্সেলিং এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। বিশেষত আমাদের দেশে সাইকোলজিস্ট বলতে যা বোঝায় আর সাধারণ মানুষ আমরা যা বুঝি তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি এটা একটা বিরাট লজ্জার ব্যাপার যে আমার সন্তানকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু একজন মনোবিদ যে আসলে আর পাগলের ডাক্তার এই বিষয়টা যে আসলে এক নয়, এ বিষয়ে অনেক সচেতন শিক্ষিত মহলেই কিন্তু ধারণা থাকে না।
আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের কলেজে মনোবিজ্ঞান বিভাগ থেকে এবং এই দেশের বিভিন্ন বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে কাউন্সিলিং এর ব্যাপারে বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তাদের কাউন্সিলিং একটা সেলও রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক যে আত্মহত্যা প্রবণতা আমরা দেখেছি, বিশেষ করে স্টুডেন্টদের কাছে, শিক্ষার্থীদের কাছে, তো এই জায়গার জন্য শিক্ষক মহলে বিশেষ করে এই কাউন্সিলিং এর ব্যাপারটা এসেছে। তো সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই মন থেকে এই টেবুটা দূর করতে হবে যে একজন মনোবিদের কাছে নিয়ে যাওয়া মানেই আসলে যে আমার সন্তানকে আমি মানসিক রোগী মনে করছি, ব্যাপারটা আসলে তা নয়। দ্বিতীয়ত যে ব্যাপারটা কাউন্সিলিং এ সবার আগে আসে, আমার সবচেয়ে ভালো কাউন্সিলর হতে পারেন কিন্তু আমার পরিবারের সদস্য। যদি তিনি আমার সাথে একটি মানে আমি যদি আমার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি তার সবচেয়ে বড় বন্ধু হতে পারি এবং সে আমাকে সব বলতে পারে। কিন্তু আমাদের জীবনে একজন প্রফেশনাল কাউন্সিলর যে ভূমিকা রাখতে পারেন তা কিন্তু আমরা সবসময় পারি না, কারণ আমাদের আপনজনের কাছে আমাদের মানসিক সম্পর্ক অনেক গভীর থাকে, যা আমাদের প্রত্যাশা বাড়ায়, রাগ এবং হতাশাগ্রস্ত করে তুলতে পারে। মানে আপনি আপনার সন্তানকে বোঝাতে গিয়ে আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন, আবার আপনি দুঃখিত হয়ে কান্না করে ফেলতে পারেন, যা আসলে তাকে হয়তো নেতিবাচক ভাবে আরো বেশি প্রভাবিত করবে। তখন সে হয়তো ভাববে যে আমার মা বা আমার বাবা বা আমার ভাই কান্না করছে আমার জন্য, আমি তাহলে এই বিষয়গুলো বলবো না তাকে। সেই জায়গায় একজন মনোবিদ আসলে তাকে সাহায্য করতে পারে। তো ইদানিং স্কুল কলেজগুলোতে কাউন্সিলিং এর ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এই জায়গায় শুধুমাত্র আসলে আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনে শুধুমাত্র এইভাবে আমরা কাউন্সিলিং করতে পারবো না যদি না সেটা আসলে আরো বেশি সমাজে আরো বেশি প্রচলিত হয় এবং বেসিক্যালি প্রাইভেট সেক্টরে যদি এর প্রচলন না শুরু হয়, এবং তার আগে প্রয়োজন এই বিষয়ে ইতিবাচক একটা মনোভাব গড়ে তোলা। বিশেষত আমাদের যে কোমলমতি শিশু কিশোররা আছে তাদেরকে আমরা এই সময়ে তাদেরকে আমরা ব্যর্থতা মেনে নিতে শিখাতে পারছি না। এর অনেকগুলো কারণ আছে, যেমন আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে গেছে, এজন্য আমরা অনেকগুলো ভাই বোনের মধ্যে শেয়ারিং কেয়ারিং শিখতে পারছি না। একটা ফ্যামিলিতে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা, সে হয়তো আসলে ওইভাবে মানে সে আজকালকার শিশুরা তার পরিবারের রাজার মতো, সে যা চাচ্ছে তাই পাচ্ছে। আমাদের হয়তো সময় নেই, কাজেই আমরা সে যেটা চাচ্ছে তাকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। কিংবা আমি হয়তো ভাবছি যে আমি ছোটবেলায় এটা পাইনি, করতে পারিনি, কিন্তু আমার সন্তানকে আমি সেটা দিচ্ছি। তো বিশেষত সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে সবচেয়ে বেশি আত্মহত্যার হার হচ্ছে ঝিনাইদহে। তো ওখানে সম্পর্কে যিনি গবেষণা করেছিলেন, তো তিনি বলেছেন যে আসলে ওই অঞ্চলে খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগ সেখানে ক্ষয়ক্ষতির হার এখানে অনেক কম, অর্থাৎ লাইফটা ইজি। তো যখন মানুষের লাইফটা খুব ইজি হয়ে যায় তখন সে খুব বেশি আবেগপ্রবণ থাকে। তো ছোটবেলা থেকে একটা বাচ্চাকে আমরা যা চেয়েছে তাই যদি দিয়ে আসি এবং এভাবে বড় করি, তখন কিন্তু সে সাধারণ একটা ব্যর্থতা মোকাবেলা সে করতে পারে না, সে তখন হতাশাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, তখন সে নিজেকে তুচ্ছ মনে করে। তো এই জায়গাটায় কাজ করতে হবে। একটা মানুষকে বুঝতে দিতে হবে যে সাফল্য এবং ব্যর্থতা উভয়ই হচ্ছে জীবনের একটা অংশ, এবং প্রত্যেকটা ব্যর্থতা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। একটা জায়গায় আপনি সফল হলেন না, তার মানেই কিন্তু এই না যে আপনি ব্যর্থ, তার মানে হচ্ছে আপনি শিখেছেন। তো আজকালকার জেনারেশন আরো একটা সমস্যা আছে, মানে আসলে সমস্যা আমি বলবো না, তাদের একটা মানসিক যে অবস্থা, বিশেষ করে আমাদের হাতের কাছে গুগল আছে, তো আমরা আমার পাশের জন থেকে জানতে চাই না, কারণ আমরা গুগলে সার্চ দিলে সব জানতে পারবো। তো আমাদের যে মানসিকতা, যেমন এখন রাস্তার একটা বেড়াল ছানা নর্দমায় পড়ে গেছে দেখে আমাকে ওইভাবে অভিভূত করে না, কারণ কি আমি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর বেড়াল দেখেছি, রাস্তার পাশের ওই বেড়ালটা হয়তো অত আকর্ষণীয় না। তো এই যে চাকচিক্যের দিকে আমাদের শিশু কিশোররা ঝুঁকে যাচ্ছে, এই জায়গায় আসলে তাকে আরো বেশি জড়িয়ে নিতে হবে সমাজের সাথে। তো এই জায়গায় কাউন্সিলিং এর অবশ্যই গুরুত্ব আছে। এই কাউন্সিলিং হতে পারে প্রাতিষ্ঠানিক, পারিবারিক, কিংবা
টার্গেটেড পিপুল যারা বেশি হতাশাগ্রস্ত, তো ওই টার্গেটেড পিপুল নির্ভর আমরা দিতে পারি কাউন্সিলিং। তো এই জায়গায় আরো একটা ব্যাপার আছে, হতাশাগ্রস্ত ব্যক্তিদের দিকে আমরা তাকালে বেশিরভাগ সময় তাদের পারিবারিক সমস্যা দেখতে পাই। তো একটা সমস্যাগ্রস্ত পরিবার পারিবারিক কাউন্সিলিং এ যাবে এমনটা আশা করা কিন্তু খুব বেশি যুক্তিশীল নয়, কারণ সে পরিবারে সময় পাচ্ছে না, পরিবারের সদস্যরা তাকে গুরুত্ব দিচ্ছে না বা তার প্রতি মনোযোগ দিচ্ছে না। ওই জায়গায় তাকে কাউন্সিলিং এ কিভাবে নিতে হবে, এই জায়গায় কাউন্সিলিং এর প্রাতিষ্ঠানিক দিকের গুরুত্ব আছে। তখন এই জায়গায় যদি আমরা স্কুলগুলোতে কাউন্সিলিং সেল করতে পারি, হ্যাঁ, একটা আমাদের বিশাল দেশ অনুযায়ী আসলে এটা অনেক কঠিন হলেও আমরা কিন্তু সাধারণভাবে শুরু করতে পারি আস্তে আস্তে, যে একটা কাউন্সিলিং সেল থাকবে যেখানে তারা কথা বলতে পারবে। খুব মানে ইচ্ছা করলে সম্ভব, আমরা ইচ্ছা করলে প্রতিটি বড় বড় প্রতিষ্ঠানে একজন মনোবিদ নিয়োগ দিতে পারি। আমরা দেখি আমাদের ক্রিকেট টিমে কিন্তু মনোবিদ আছে, তাই না, ন্যাশনাল ক্রিকেট টিমে। তো ওটা অনেক বড় ফোকাসের জায়গা, বা হয়তো এটা অনেক এটা আসলে ওই যে কি বাজেটের সাথেও সম্পৃক্ত। তো এইভাবে আমরা যদি আমাদের বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল স্যার শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা, সম্ভবত ম্যাডামের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, আমরা ম্যাডামের কাছ থেকে অনেক সুন্দর কথা জানতে পারছিলাম এতক্ষণ। স্যার, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছিলাম যে হতাশা এবং আত্মহত্যা, আমাদের দায়বদ্ধতা এবং করণীয়। আমরা হতাশা, মাদকাসক্তি, আত্মহত্যা সবকিছু সম্পর্কে আপনাদের দুজনের কাছ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনলাম। আসলে সত্যি কথা বলতে গেলে সারা রাতও যদি আজকের আলোচনা চলে, এত সুন্দর একটা টপিক এবং একেবারে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ, শেষ করা যাবে না। আমরা আমাদের দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। সমাজে প্রতিনিয়ত আত্মহত্যা ঘটছে, বিভিন্ন ধরনের সামাজিক সংগতি দেখা দিচ্ছে। স্যারের কাছ থেকে খুব সংক্ষেপে আমরা জানতে চাইবো আসলে আমাদের সমাজে যে আত্মহত্যা এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আমাদের আসলে দায়বদ্ধতা এবং আমাদের করণীয় কি আছে, সংক্ষেপে যদি স্যার বলেন। আমি সংক্ষেপে যদি বলি, আসলে দুইটারই কিন্তু কতগুলো ফ্যাক্টরস আছে। যেমন আমাদেরও দায়বদ্ধতা অবশ্যই আছে, যে অনেকটা মাদকাসক্তি এবং আত্মহত্যার অনেকগুলো জায়গা কিন্তু দুইটা বিষয় কিন্তু তার মূলে যদি আমি কারণগুলো একটু খুঁজি, অনেকগুলো কিন্তু অনেক জায়গা কিন্তু সেম, কতগুলো জায়গায়। যেমন আমাদের মাদকাসক্ত যুবকদের, তারা কেন মাদকাসক্ত হচ্ছে, কিশোর কেন মাদকাসক্ত হচ্ছে, বা যারা যুবক বয়সে একটু করে কেন মাদকাসক্ত হচ্ছে, অনেক কারণে এখানে কাজ করে। যেমন বলা হচ্ছে যে হ্যাঁ, হতাশা, কৌতূহল, এরপর দেখা যাচ্ছে যে না পাওয়ার ব্যর্থতা, প্রেমে ব্যর্থতা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব প্রাসঙ্গিক কিন্তু। আর মাদকাসক্তির দিয়ে আমি প্রথমে একটু শুরু করি। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, আরো অনেকগুলো কারণ হতে পারে, যে মাদকের সহজলভ্যতা, তারপরে এরপরে কারণ হতে পারে যে হ্যাঁ, পরিবারের যে অনুশাসন এবং প্রতিশাসন দুইটারই কিন্তু অভাব। আমি কিন্তু লিঙ্ক করে কিন্তু কারণগুলো আপনার একটু পরে বলছি, এবং সেই সাথে বন্ধু বান্ধব, কৌতূহল, এরপরে কারণ হতে পারে যে মাদকের সহজলভ্যতার এই বিষয়টা, এবং আরো কারণ হতে পারে যে এখানে পরিবার থেকে যে যে সঠিক যে যথাযথ চিত্ত বিনোদনের যে অভাব, আর অনেক কারণ হতে পারে। আসলে অনেকগুলো কারণ হতে পারে। আমরা যদি সেম আত্মহত্যার কথা যদি বলি, সেখানে কিন্তু আসলে এই যে বেশ কতগুলো বিষয় কাজ করে। প্রথমত হতাশা, এবং এখানে দেখা যাচ্ছে যে আরো কতগুলো বিষয় যেমন কাজ করে, যে পরিবারের শাসন, ড্রাগ এডিকশনের ক্ষেত্রে যেমনি কাজ করে বা মাদকাসক্তির ক্ষেত্রে তেমনি করে, যখন পরিবার থেকে একটা যুবক তার পর্যাপ্ত স্নেহ ভালোবাসা পাচ্ছে না, সঠিক শাসনটুকু পাচ্ছে না, দেখা যাচ্ছে সে বিপথে চলে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে পরিবার থেকে সে সুস্থ বিনোদন পাচ্ছে না, এবং সঠিক কেয়ারটুকু পাচ্ছে না, বন্ধনটুকু পাচ্ছে না। এতে করে কিন্তু এই যে আত্মহত্যার সে বিষয়টা কিন্তু এখানে অনেকগুলো বিষয় কাজ করে। আত্মহত্যার ক্ষেত্রে আমাদের বর্তমান যে আত্মহত্যার বিষয়গুলো আমাদের চোখের সামনে ধরা দেয় বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে, যখন বিভিন্ন বিষয়গুলো পত্র পত্রিকায় বা বিভিন্ন রিপোর্টিং আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেকগুলো, এখানে আরো কতগুলো ফ্যাক্টরস দায়ী। সেই ফ্যাক্টরস গুলো হলো যেমন না পাওয়ার ব্যর্থতা, ভালো রেজাল্ট না করতে পারা, অথচ দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট না করতে পেরে এটাও কিন্তু
আত্মহত্যা কিন্তু একটা কাজ না, এটা কিন্তু সমাধান না। একজন স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করে কিন্তু পরবর্তীতে সে ভালো করতে পারে, কিন্তু সেটা ঘটে যাচ্ছে। এবং মাল্টি কালচারাল কতগুলো বিষয় কাজ করে, যে একটা কলেজ ইউনিভার্সিটি যখন ছাত্রছাত্রী আসে, সেখানে কিন্তু একটা মাল্টি কালচার কিন্তু এখানে কাজ করে। এই পরিবেশের সাথে, পারিপার্শ্বিক অবস্থার সাথে তারা যখন খাপ খাইতে পারে না বা মানুষই হতে পারে না, সে কি করবে, সে অবস্থার একটা দ্বান্দ্বিক একটা অবস্থার মধ্যে যখন বা দুর্দুল্যমান থাকে, অনেকেই কিন্তু সেই থেকে কিন্তু আত্মহত্যার পথে কিন্তু বেছে নেয়, কিন্তু সেটা কিন্তু একটা ম্যাটার। অনেকগুলো ফ্যাক্টস এখানে আছে, সেই বিষয়গুলো আমরা মনস্তাত্ত্বিক পরিবারের সাথে তাদের কখনো দূরত্বের ব্যাপারগুলো কিন্তু কাজ করে। এবং দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নতা যে কথাটা অগ্রতা সৌরভ ম্যাডাম একটা খুব সুন্দর করে একটা আলোচনা প্রেক্ষাপটে তিনি বলছেন, সেই বিচ্ছিন্নতাটা কিন্তু যখন কাজ করে তখনই কিন্তু তারা আত্মহত্যা করে। আমি কিন্তু এখন ফ্যাক্টস গুলো দুইটা একটু সমন্বিত করে বলছি। আমাদের অবশ্যই করণীয় আছে। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলছি, আপনার সন্তান যাতে হতাশাগ্রস্ত না হয়, আমি অভিভাবকদের আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমি বিশেষ করে অনুরোধটুকু করব, আপনারা বাবা মা এবং ওই অন্যান্য অভিভাবক যাদের কথা আমরা যাদের বাবা মার অনুপস্থিতিতে যারাই এই সন্তান অভিভাবক, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা হলেন পরিবারের প্রথম শিক্ষক। একজন পরিবারের বাবা মা কিন্তু একটা পরিবার কিন্তু একটা শিশুর জন্য একটা প্রারম্ভিক প্রতিষ্ঠান, প্রাইমারি ইনস্টিটিউশন আমরা যেটাকে বলে থাকি, একটা ফ্যামিলিকে সেভাবে আমরা বলে থাকি। আপনাদের পরিবারে আপনারা অভিভাবক হিসাবে আপনাদের করণীয় কিন্তু অনেক। তার আগে আমি সামাজিক দায়বদ্ধতার কথা বলছি। একটা সামাজিক মানুষ হিসাবে কিন্তু আমাদের সবার কিন্তু এখানে দায় আছে। হতাশার জন্য, মাদকাসক্তির জন্য, আত্মহত্যার জন্য, এই এত আত্মঘাতী এই সিদ্ধান্তগুলোর জন্য আসলে আমাদের সবার এখানে দায় আছে। আমি একজন শিক্ষক হিসাবে আমি বলছি, আমার করণীয় একটু পরে বলবো, আমারও দায় আছে। সমাজের একজন সদস্য হিসাবে বলছি, আমারও এখানে দায় আছে। সমাজের অন্যান্য যারা সদস্য, আমরা যে যে পেশায় থাকি, যেভাবে থাকি, সবার আমাদের এখানে দায় আছে। অভিভাবকদেরকে আমি বলছি, বিষয়টা আমি স্পেশালি বলবো, আপনার সন্তান যথাযথভাবে পড়াশোনা করছে কিনা আপনি সেইভাবে খেয়াল রাখবেন। কাদের সাথে মিশছে, ভালো সঙ্গের সাথে মিশছে কিনা, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি একটা ব্যক্তিগত কথা দিয়ে কিন্তু আজকে আমি অবতারণা করে যাচ্ছি। আমি একটু কনভেনশনাল ওয়েতে আছি, আমরা সবাই এখন কনভেনশনাল লাইফ কিন্তু হোল্ড করছি। আমার মা কিন্তু এখনো কিন্তু আমাকে শাসন করেন, এখন আমাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি নামাজ পড়েছো 5 ওয়াক্ত, বা তুমি ভালো আছো, ঠিক মতো ঘুমিয়েছো। এই অনুশাসনগুলো কিন্তু সন্তানের জন্য কিন্তু প্রয়োজন। যারা এই বয়সটাতে, সেই বয়সে যে বিষয়গুলো আরো বেশি প্রয়োজন, আপনাকে যথাযথ অনুশাসনটুকু আপনারা অব্যাহত রাখবেন। তার ভালো মন্দ জানবেন, তার মনের কথা জানবেন, তার একান্ত প্রাইভেট কথাগুলো জানার চেষ্টা করবেন, তার ফিলিংসটুকু, তার জীবনের সাথে বেড়ে ওঠা, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো, যে ফ্যাক্টরস গুলো কাজ করছে, সেই বিষয়গুলো, মনের সাথে সম্পর্ক, তার মনের কথার সাথে সম্পর্ক, সেগুলো জানতে চাইবেন। আমি করণীয় কথাগুলো বলছি। তেমনি করে আমি বলছি যে আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা পরিবারের বাইরে, আমরা যারা শিক্ষক এবং আমরা শিক্ষকের বাইরেও আমরা যারা সমাজের অন্যান্য সদস্য, আমাদের কিছু করণীয় আছে। আমাদের দায়বদ্ধতা থেকে কথাটা আমি বলছি, আমাদের অবশ্যই এখানে দায়বদ্ধতার কথা, দায়বদ্ধতা থেকে আমি বলছি, করণীয় কথাটা বলছি, আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। আমরাও তাদেরকে, আমরা আমাদের ছাত্রছাত্রী, যখন আমি ইনস্টিটিউশনের একজন শিক্ষক, আমার ছাত্রছাত্রীকে দেখি সে ঠিক মতো পড়াশোনা করছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করছে না, অনেক ড্রপ পড়ে যাচ্ছে, সে কি করবে বুঝতে পারছে না, কিভাবে সেগুলো সমাধান করবে, সে হতাশাগ্রস্ত, সে সুইসাইড করছে। আমরা যদি খারাপ রেজাল্ট হয়ে থাকে তাকে উৎসাহ দেই, সেটা ক্লাসরুমে হতে পারে, ক্লাসরুমের বাইরেও হতে পারে, ক্লাসরুমের সমষ্টিকভাবে সবাইকে উৎসাহ দেই। তো আমরা তাদেরকে সেই পথ দেখাই যে তোমাদের জীবনটুকু অনেক বড়। এবং আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা সেভাবে উপস্থাপন করুন, আপনাদের সন্তানকে আপনারা বুঝান যে তোমার জীবনটা কিন্তু তোমার কাছে অনেক বড়, তোমার বাবা মায়ের কাছে কিন্তু অনেক মূল্যবান। আমরা শিক্ষক হিসেবে বলছি, এবং আমরা সমাজের প্রত্যেকে, আমরা একজন সদস্য হিসেবে আমরা যখন বলবো, আমরা তাদেরকে সেভাবে গাইড করি। কেউ যদি খারাপ রেজাল্ট করেও থাকে, আমরা বলি যে না, আপনি ভালো করে পড়াশোনা করে, তাকে উৎসাহ দিই, তার মনের কথা শুনি, তাকে তার সাইকোলজিক্যাল বিষয়গুলো, তার সমস্যার কথাগুলো আমরা শুনি, তাকে আমরা সেভাবে উৎসাহিত করি, তাকে আমরা ডিপ্রেস যাতে আর না হয়, তাকে আরো বেশি বেশি করে সামনে নিয়ে যাই। এখন এই যে আমাদের সমাজ, আমরা আসলে অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝখানেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রী, তারাও আমাদের ছাত্রছাত্রী, তারাও আমাদের সন্তান, তারা আমাদের কারো ভাই, কারো বোন, তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসার জন্য তাদের মনের কথাগুলো শুনি,
তাদেরকে আমরা সঠিকভাবে অ্যাড্রেস করি, কোনটা রাইট কোনটা রং। এই বয়সটাতে কিন্তু তারা সবচেয়ে বিশেষ করে স্পেশালি যখন তারা ছাত্রছাত্রী থাকে, কম বয়স থাকে, তখন কিন্তু তাদের আসলে আবেগীয়তা একটু বেশি থাকে। সেই সময় এই বিষয়গুলো ডায়াগনোসিস করে আমরা পরিবার থেকে শুরু করি, বাবা মায়ের কাছ থেকে শুরু করি, প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করি। এবং আমি আমি আমাকে দিয়ে যদি বলি, আমি যেমনি একজন পরিবারের সদস্য, আমি তেমনি একজন প্রতিষ্ঠানের সদস্য, তেমনি করে আমি একজন সমাজের সদস্য। আমরা সেই দায়িত্বগুলো নেই, সেই করণীয়গুলো পালন করি। তাহলেই আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, অবশ্যই আমাদের সেই দায় আছে, আমাদের সেই দায়বদ্ধতা থেকে সেই করণীয়গুলো আমরা সম্পূর্ণ করি। তাহলে আমরা অবশ্যই আমরা বলতে পারবো যে আমাদের যুব সমাজ বা আমাদের যারা ছাত্রছাত্রী, আমাদের যারা কিশোর যুবক, তারা হতাশ হবে না। তারা তারা আসলে অনেক সময় কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না, তারা সেই সঠিক সিদ্ধান্তের জায়গাটুকু পাচ্ছে না। আমরা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করি, তাকে কাছে টানি, তার কষ্টের কথাগুলো শুনি, তার ফিলিংসটুকু শুনি, তাকে দূরে না সরিয়ে তাকে কাছে আনি। তবেই সে হতাশ হবে না, তবে সে হতাশাগ্রস্ত হবে না, তবে সেই আত্মহত্যার মতো একটা কঠিন সিদ্ধান্তে জীবনে একটা সাংঘাতিক একটা সিদ্ধান্তের দিকে সে ধাবিত হবে না। ধন্যবাদ পারভেজ। ধন্যবাদ জনাব নূর নবী। ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন আমাদের যার যার অবস্থান থেকে আমাদের করণীয়। আসলে আমরা যদি প্রত্যেকে আমাদের এই করণীয়গুলো সঠিকভাবে পালন করে থাকি, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, অভিভাবকরা তাদের সন্তানদের কথা চিন্তা করে আমাদের প্রত্যেকের করণীয়গুলো এভাবে পালন করি, স্যার যেভাবে বললেন, আসলে আমাদের সমাজ থেকে একসময় হতাশা কেটে যাবে, শান্তি বিরাজ করবে, আত্মহত্যার প্রবণতা কমে আসবে। ম্যাডাম, এ বিষয়ে যদি আপনি আরো কিছু নতুন কিছু অ্যাড করেন, খুব সংক্ষেপে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে স্যার বক্তব্যের মূল অংশটুকু আরেকবার জেনে নেব। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল নবী। আমরা যেটা বলছিলাম যে আমাদের দায়বদ্ধতা এবং করণীয় জায়গাটা, আমরা বলি বা আমিও বলেছি আমার আলোচনার শুরুতে যে আমাদের পরিবারগুলো বদলে গেছে। হ্যাঁ, মানছি আমাদের পরিবারগুলো বদলে গেছে, তার মানে আমাদের পরিবারের কার্যাবলীগুলো বদলে গেছে। তাহলে আমাদের কার্যাবলীগুলোকে বদলাতে হবে, আমাদের নিজেদেরকে বদলাতে হবে। পরিবার একজন সুস্থ মানুষ গড়ে তুলতে পারে, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ সে পরিবারে বিলং করে। তো একই সাথে তার সামাজিকীকরণ হয় পরিবারে সময়ের সাথে সাথে। এই জায়গায় একজন মানুষকে হতাশাগ্রস্ত না করে তাকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব পরিবারের। তারপরেই সেই মানুষটি যেখানে যেখানে যায়, অর্থাৎ যে যে জায়গায় সে পদচারণা করে, প্রত্যেক জায়গার সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধতা আছে। যে প্রতিষ্ঠানে সে কাজ করছে সেই প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা আছে। হ্যাঁ, পরিবার তার মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে আঁকড়ে ধরতে পারবে, তাকে মানসিকভাবে দৃঢ় রাখতে পারে, কিন্তু যে নৈরাজ্য সমাজ থেকে সে অনুভব করবে, যে বিচ্ছিন্নতাবোধ সমাজ তাকে অনুভব করাবে, সেই জায়গায় কিন্তু দায়বদ্ধতা সমাজের মানুষের। যদি আমরা দুর্নীতিগ্রস্ততা, অপরাধ প্রবণতা, জবাবদিহিতা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু একজন মানুষের হতাশাগ্রস্ত হওয়া এবং মাদকাসক্ত হওয়া অনেকাংশেই কমে যাবে। মানে এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো যখন আমরা ঠিক করে ফেলবো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার হতাশাগ্রস্ত, মাদকাসক্ত হওয়া এবং আত্মহত্যার দিকে যাওয়ার অনেকগুলো কারণ মিনিমাইজ হয়ে যাবে। তখন আমরা পরিবার থেকে তাকে কিন্তু আঁকড়ে ধরতে পারবো এবং ব্যর্থতায় সফলতায় তার পাশে থাকতে পারবো। কাজে এই যে তিনটা জিনিসের সংযোগ, তা কিন্তু এককভাবে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্রীয় দায়ে যুক্ত করতে পারি না। সবার সম্মিলিত জায়গা থেকে আমরা এটা করতে পারি। আমরা যদি চীনের দিকে তাকাই, চীন কিন্তু বর্তমানে বিশ্বে লিড করছে। সে আত্মহত্যার রেট গত 2 দশকে অসংখ্য মানে অসাধারণ ভাবে সে নামিয়ে এনেছে। 2016 সালে সে লাখে
9.7 আত্মহত্যার হার, যেখানে 1990 সালে ছিল 1,23 জন, মানে অনেকখানি কমে গেছে। এই জায়গায় কিন্তু আমেরিকার মতো উন্নত দেশে অনেকখানি বেড়ে গেছে। তাহলে ওই জায়গাটা আমাদের দেখতে হবে। চীনে কিন্তু বয়স্কদের সাথে মানে এল্ডারলি পিপুল অনেক বেশি, ঠিক আমেরিকার মতোই, কিন্তু চীন এল্ডারলি পিপুলদের সাথে তাদের ইয়াং পিপুলের একটা সুন্দর কানেকশন করতে পেরেছে, যে জন্য আত্মহত্যার হার কমে গেছে, যেটা কিন্তু আমেরিকার মতো উন্নত দেশ পারেনি। তো এইটা দেখে আমাদের শিখতে হবে আসলে, যে আমাদের কি করা যায়। আর আমাদের দেশে বিশেষ করে 30 থেকে 49 বয়সী ফিমেলদের আত্মহত্যার হার অনেক বেশি, লাখে 14.7। তো এটার কারণ হচ্ছে ওই যে আমরা চীনে দেখা যাচ্ছে তারা কিন্তু নারীর ক্ষমতায়ন করেছে, নারীদের নিরাপত্তা দিয়েছে, যে জন্য নারীদের হার সারা বিশ্বে, নারীদের আত্মহত্যার হার চীনে কম, আর আমরা এই জায়গায় মানে ডাবল থেকে বেশি। কারণ হচ্ছে আমরা ওই জায়গায় নারীদের নিরাপত্তা দিতে পারছি না, ক্ষমতায়িত করতে পারছি না, যে জন্য আসলে আমাদের দুর্খেম এবং অন্যান্য সোসিওলজিক্যাল মতে নারীদের আত্মহত্যার হার কম হওয়া উচিত পুরুষ থেকে। দুর্খেম তার তত্ত্বে কিন্তু এমনটাই দেখিয়েছেন, কিন্তু এই জায়গায় আমরা আসলে দেখি যে আমাদের দেশের নারীরা কিন্তু পুরুষদের থেকে এই জায়গায় এগিয়ে, কারণ তাকে আমরা সামাজিকভাবে ওই নিরাপত্তা দিতে পারছি। তো এই জায়গাগুলো হচ্ছে ভাবার বিষয়। তো এখানেই আমাদের করণীয় এবং দায়বদ্ধতা। আপনার পাশের মানুষটিকে আপনি জায়গা দেন যেন সে সুস্থভাবে বেড়ে থাকতে পারে। আমরা প্রত্যেকে যদি আমার পাশের মানুষকে ওই জায়গাতে দিই, তার মতামত প্রকাশে, তার জীবনযাপনের ধরনের, এবং অবশ্যই ধর্ম ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রত্যেকের ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা আত্মসংবরণ করতে পারবো। প্রত্যেকটা ধর্ম দেখবেন সংযমের কথা বলে, আত্মসংবরণের কথা বলে, লোভ স্মৃতি দূরে থাকার কথা বলে। তো এই জায়গাগুলো আমরা যত উন্নত করব, এই জায়গা আমাদের করণীয় আছে। তো এখানেই আমাদের প্রত্যেকের দায়বদ্ধতার জায়গা, এবং এখানে যদি আমরা কাজ করি অবশ্যই সম্মিলিত ভাবে, তাহলে আমরা সফল হব। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুন নবীকে, ধন্যবাদ কাজী নজরুল ইসলাম পারভেজকে। আমি এখানেই আমার মতামতটা বা বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানকে আপনারা সার্থক এবং সমৃদ্ধ করেছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। শিক্ষা এবং সাহিত্য চিত্রকল্প আপনাদের কাছে চিরঋণী থাকবে। আমাদের যারা দর্শক ছিলেন এতক্ষণ, পরবর্তীতে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে এবং আমাদের শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের পেজে দেখতে পাবেন। আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার এবং ম্যাডাম, আপনারা সমাপনী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান থেকে আজকের মতো আমরা সবাই বিদায় নেব। দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার উদ্দেশ্যে একটাই কথা আমার, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি সবাই। সবার উদ্দেশ্যে একটাই কথা, আসলে এই হতাশা, এই মাদকাসক্তি এবং এই আত্মহত্যা প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য সামাজিক সমস্যা। আমি বিশেষ করে এই বিষয়গুলো কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আজকে অনেকটা কিন্তু অনেক দূরে থেকে আজকে এই সমস্যাগুলো কিন্তু আরো প্রকট করছে আমাদের মাঝখানে, আমাদের মাঝে, আমাদের সমাজে। আমরা সামাজিক জীব, আমরা কেউ কিন্তু সমাজে আমরা অনেক পেশায় থাকবো, অনেক মতের থাকবো, অনেক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ থাকবো, অনেক পেশা মানুষ থাকতে পারি, কিন্তু আমরা সবাই সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া আমরা কেউ চলতে পারবো না, সমাজের বাইরে কোনো কিছু আমরা চিন্তা করতে পারবো না, সমাজের বাইরে নিজকে কখন আমরা এস্টাবলিশ করতে পারবো না, অস্তিত্ব কল্পনা করতে পারবো না। অতএব এটা আমাদের সবার কিন্তু দায়িত্ব। আমরা আমাদের করণীয়গুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু করণীয়গুলো অবশ্যই আমরা সম্পূর্ণ করব। আমাদের যে যে অবস্থান থেকে আমরা যখন বিভিন্ন অসঙ্গতি দেখব, যে যে অবস্থানে থাকি, আমরা যখন আমাদের চোখের সামনে কোনো অসঙ্গতি দেখব, আমরা সেখানে এটার আসলে বেটার আন্ডারস্ট্যান্ডিং কি হবে, এটা কি ভুল কি শুদ্ধ, সেই বিষয়টুকু আমরা এক্সপ্রেস করতে চেষ্টা করব। আমরা আসলে সমালোচনাটাকে এড়িয়ে আমরা নিজস্ব কর্তব্যটাকে আমরা অটুট থাকি, যে এখানে সমাজের সদস্য হিসাবে কিন্তু এই জায়গাটা আমার কোনোটা, আমি যখন অসঙ্গতি দেখবো, আমি কোনো একটা অপরাধ দেখবো, আমি যখন কোনো একটা সমস্যার বিষয়টা দেখবো,
আমরা সমাজবদ্ধ যে বিষয়ে প্রত্যেকের কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমরা সবাই কিন্তু পরিবারের সদস্য। আমরা পরিবারের সদস্য হিসেবে পরিবার থেকে কিন্তু আমাদের কাউন্সিলিংটা শুরু হোক। পরিবার থেকে কিন্তু আমাদের এই ইয়াংদের মধ্যে যাতে করে হতাশা না থাকে, তাদের মনের কথা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, তাদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আমরা পদচারণা করি, তাকে তার মনের কথা আমি ফিলিংস করি, তার চাওয়া পাওয়াটাকে যদি আমি গুরুত্ব দিই, শ্রদ্ধা করি, স্নেহ করি এবং শ্রদ্ধা করি, আমি দুটুকুই বলবো আমি, তাহলে বলবো আসলে সে হতাশ হবে না। তাকে আমি উৎসাহ দিই, তাকে আমি উৎসাহিত করি এবং তাকে ভালো কাজের জন্য উৎসাহিত করি, মন্দ কাজ থেকে তাকে আমি বিরত রাখি। তার মনটা যাতে কখনো বিচ্ছিন্ন না হয়, আমাদের সমাজের সদস্য হিসাবে আমাদের এটা আমাদের প্রথম দায়িত্ব। একজন মাদকাসক্ত সে কিন্তু আসলে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। আমরা বিভিন্ন স্টাডি থেকে দেখি, তারা যে ফাইন্ডিংস গুলো দেখা যাচ্ছে, তারা বলে যে আমরা আমাদের পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত। আমরা মাদকাসক্ত বলে সবাই আমাদেরকে লেভেল দিচ্ছে আমরা মাদকাসক্ত। না, এই পৃথিবীতে কেউ কিন্তু অপরাধী হয়ে জন্ম নেয়নি, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে বেড়ে ওঠার সাথে সাথে মানুষটা কিন্তু অপরাধী হচ্ছে। তাকে আমরা আসলে এইভাবে কটূক্তি না করি, তাকে আমরা লেভেল প্রাপ্ত না করি, তাকে আমরা বরং তাকে সমবেদনাটুকু দেই। সেই পথ থেকে যাতে করে সে সরে আসে, সে যাতে হতাশটুকু না হয়, আমরা তাকে সমবেদনাটুকু দেই, তাকে আমরা ভালো হওয়ার জন্য সেই পথটুকু দেখাই, তাকে আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হিসেবে শিক্ষাটুকু দেওয়ার চেষ্টাটুকু করি। আমরা আমাদের দায়বদ্ধতাকে এড়িয়ে আসলে অন্যের সমালোচনা করলে কিন্তু আমাদের সমাধান আসবে না কখনো। তেমনি করে যে আত্মহত্যাটুকু কি সুন্দর, আমাদের জন্য একটা বার্নিং ইস্যু। সেম আমরা বলবো যে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা তাদের মনের কথাটুকু শুনি, তাদের মনের জগতের কথাটুকু আমরা শেয়ার করি, কোথায় তার ভুল হচ্ছে, কোনটা তার ভুল, কোনটা তার শুদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আসলে একটা ইনডিসিশনে তারা ভুগে এবং দেখা যাচ্ছে যে তারা ভুক্তভোগী হয়ে কিন্তু আত্মহত্যার পথটুকু বেছে নেয়। সে কিন্তু বুঝতে পারে না কোনটা তার সঠিক, কোনটা তার সঠিক নয়। এই অবস্থার মধ্যে কিন্তু একটা মানুষ করণীয় কিন্তু নির্ণয় করতে পারে না। অতএব আমরা কিন্তু সবসময় তার এই অবস্থাটা কিন্তু অবজার্ভ করতে পারি না। কিন্তু যতটুকু সময় আমরা আমাদের সমাজের দায়িত্ব হিসেবে যতটুকু সময় আমরা তাদেরকে অবজার্ভ করি, আমরা তাদেরকে ভালো পথে আনি, তাদেরকে আমরা ভালো লার্নিংটুকু তাদেরকে অ্যাচিভ করার জন্য সেই শিক্ষাটুকু দেই। যা কিছু ভালো, যা পজিটিভ, সেটার দিকে তাদেরকে ধাবিত করি, ভালো কাজের প্রতি উৎসাহিত বেশি করি। সর্বোপরি আমি বলবো যে বিষয়টা, তাদের মনের কথা শুনবো, তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদেরকে মন্দ কাজের জন্য কিন্তু আমরা তাদেরকে আসলে বকাঝকা করব না, এবং সেখানে অনুৎসাহিত করব। এটা তোমার রং হচ্ছে, আমরা তাদেরকে বুঝাবো। সর্বোপরি যে বিষয়টা আমি বলবো, তাদেরকে ধর্মীয় অনুশাসনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সোসাইটি থেকে সবচেয়ে বড় বিপর্যয় যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আসলে আমাদের সমাজে একটা মোরালিটিটা কিন্তু উঠে যাচ্ছে, অনেকটা উঠে গেছে। কিন্তু মোরালিটির শিক্ষাটা কিন্তু অনেকটা ডিক্টেট একটা অবস্থায় কিন্তু আমরা আছি। তাদেরকে কিন্তু আমরা তো মোরালিটি শিক্ষা দিতে পারি আমরা, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে কোনটা রং কোনটা রাইট। তেমনি করে তাদের মোরালিটির সাথে সম্পর্কিত, অনেক বেশি সম্পর্কিত, তাদের উপযুক্ত ধর্মীয় শিক্ষায় তাদেরকে আমরা জ্ঞানটুকু তাদেরকে শিক্ষিত করি, এবং তারা যদি ধর্মের সঠিক প্র্যাকটিসটুকু করে, তাহলে তারা আত্মিক শান্তিটুকু পাবে, তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফের শান্তিটুকু পাবে। এবং তারা নৈতিক শিক্ষা যদি তারা বলিয়ান হয়, নৈতিক শিক্ষা যদি তারা আসলে শক্তিশালী একজন মানুষ হিসেবে অধিষ্ঠিত হয়, আই থিঙ্ক যে আমাদের যুব সমাজের মধ্যে বা তার পরবর্তী যে স্টেজের মানুষদের মধ্যে আমি বলি যে বিষয়টা, হ্যাঁ, এবং আমি এটাও বলবো সেই সাথে সে আত্মহত্যা, হতাশা এবং মাদকাসক্তি সেই বিষয়গুলো কিন্তু কমে আসবে। আবার সেই সাথে আমি এটা বলছি, যারা অ্যাডাল্ট, আমাদের প্রশ্ন আসছে, যারা অ্যাডাল্ট তারাও তো হতাশাগ্রস্ত হয়, তাদের মধ্যে তো মাদকাসক্তির বিষয়টা আমরা দেখতে পাই। আমরা যে বিষয়টা বলবো, আমাদের বর্তমান যা প্রাপ্তি, আমাদের যে প্রাপ্তিটাকে আমরা আমাদের রূপ সম্বরণ করি, আমরা যেভাবে আছি সেই অবস্থার জন্য আমরা সবসময় হ্যাপি থাকি। আমি যখন হ্যাপি থাকবো, পজিটিভ থাকবো, তাহলে আমার মধ্যে হতাশা কাজ করবে না, আমার মধ্যে অন্যান্য সামাজিক সমস্যাগুলো কাজ করবে না। আমাদের বর্তমান সময়ের জন্য, অবস্থানের জন্য আমরা হ্যাপি থাকি। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলছি, তাহলে আসলে আমাদের সমাজ থেকে হতাশা, আমাদের সমাজ থেকে মাদকাসক্তি এবং আত্মহত্যার মতো সেই আত্মঘাতী ঘটনাগুলো বা সামাজিক সমস্যাগুলো অনেকটা দূরে আসবে। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের সমাজটা খুব সুন্দর একটা সমাজ এবং পরিপূর্ণ একটা সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে, যে সমাজটা আমরা প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আজকের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আরো অন্য কোনো একদিন ফিরে আসব, দর্শকদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেব, আমরা নতুন কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।